আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমাদের আজকের টপিক হলো প্যাথোলজি। প্যাথোলজিতে 5টা টপিক আছে। জেনারেল প্যাথোলজিতে সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, ইনফ্লামেশন, জেনেটিক্স, হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার, আর হলো ভাইয়া নিওপ্লাসিয়া। ঠিক আছে, এর মাঝখানে আপনি যদি জানতে চান ভাইয়া যে দেখেন 39তম বিসিএস, 42তম বিসিএস, আপনি এই দুইটা বিসিএস থেকে আপনারা আহ ইয়ে পান, কিছুটা গাইডলাইন পান যে কোন টপিক পড়বো বা কতটুক ডিপে পড়বো বা কতটুক কি পড়বেন, এটা আপনি একটা গাইডলাইন পাচ্ছেন। তো ওই দুইটা বিসিএস এর প্রশ্নের আলোকে যদি বলি, তাহলে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে এই 5টা চ্যাপ্টারের মাঝখান থেকে। যেই চ্যাপ্টারটা আপনি সবচেয়ে কম পড়েন সেটা হলো জেনেটিক্স। জেনেটিক্স থেকে এই দুইটা বিসিএস থেকে কোয়েশ্চেন এসেছে 5টা। আর কোন চ্যাপ্টারে 4টাও আসে নাই, 4টাও আসে নাই। কিন্তু জেনেটিক্স থেকে, একদম পিওর জেনেটিক্স থেকে কোয়েশ্চেন এসেছে 5টা ভাইয়া। আচ্ছা, নিওপ্লাসিয়া, শুধু আমি যদি নিওপ্লাসিয়া ধরি, যে নিওপ্লাসিয়া থেকে কয়টা কোয়েশ্চেন এসেছে, ধরেন হজকিন্স লিম্ফোমা, এটাও কিন্তু একটা ভাইয়া ক্যান্সার। ঠিক আছে, থাইরয়েড কার্সিনোমা, এটাও একটা ক্যান্সার, কিন্তু এটা তো আর আমি জেনারেল প্যাথোলজি নিওপ্লাসিয়ার মাঝখানে ওই কোয়েশন তো আমি নিয়ে আসতে পারিনি। তো একদম পিওর নিওপ্লাসিয়া থেকে যদি কোয়েশন দেন, তাহলে কোয়েশন এসেছে 2টা। সেল ইনজুরি অপারেশন থেকে কোয়েশন এসেছে 3টা। হিলিং থেকে কোনো কোয়েশন আসে নাই। হেমোডাইনামিক ডিসঅর্ডার থেকে কোয়েশন এসেছে 2টা। 2টা বিসিএস মিলিয়ে কথা বলতেছি। আর হলো ইনফ্লামেশন, ইনফ্লামেশন থেকে 2টা বিসিএস মিলিয়ে কোয়েশন এসেছে 3টা। ঠিক আছে ভাই? তো এই হলো ওভারঅল এই চ্যাপ্টার থেকে কি কি টপিকে আমাদের কোয়েশ্চেন এখন পর্যন্ত এসেছে। আমরা বই থেকে কি কি পড়া লাগবে, বইয়ের সাথেও যদি কিছু পড়া লাগে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমি বইয়ের পিডিএফটা এসেছে, পিডিএফটা আমার কাছে আছে, পিডিএফটা দেখি আমরা যাব। পিডিএফ এর কোন কোন জায়গাটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন জায়গা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে বা আমাদের 48 স্পেশাল বিসিএস আসতে পারে, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, প্রথমেই পেজ নাম্বার 6-এ দেখেন। আহ এখানে 3টা সেলের এক্সাম্পল আছে ভাই। 3টা সেলে এক্সাম্পল আছে, 3টা সেলে এক্সাম্পল গুলো আমরা একটু এই জায়গা থেকে দেখে রাখবো। লেভাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, এই 3টা সেলের এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য দেখে রাখলেই হবে। লেভাইল সেলে অনেকগুলো এক্সাম্পল আছে ভাই। আপনি 2টা হেডলাইনে এক্সাম্পল গুলো মনে রাখবেন। একটা হলো হেমাটোপয়েটিক স্টেম সেল অফ বোন মেরো, আর একটা হলো যত সারফেস ইপিথেলিয়া আছে। আপনি এই 2টা হেডলাইনই আপনি মনে রাখবেন। লেভাইল সেল এক্সাম্পল, লেভাইল সেল আরেকটা নাম হলো ভাই কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, এটা দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এই 2টা এক্সাম্পল দিয়ে আপনি মনে রাখবেন। সারফেস ইপিথেলিয়ার মাঝখানে আপনার কলামনার আসবে, কিউবয়েডাল আসবে, ট্রানজিশনাল আসবে, স্কোয়ামাস আসবে, সবকিছু আসবে, বাট আপনি এই 2টা এক্সাম্পল দিয়ে আপনি মনে রাখবেন ভাই। ঠিক আছে, আচ্ছা, স্টেবল সেল, স্টেবল সেল আরেকটা নাম হলো ভাই কুইসেন্ট সেল। তো স্টেবল সেল এক্সাম্পল গুলো আমাদের পরীক্ষার জন্য, স্টেবল সেল আরেকটা নাম হলো ভাই কুইসেন্ট সেল, স্টেবল সেল এক্সাম্পল গুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে ভাই। স্টেবল সেলের মাঝখানে প্যারেনকাইমা, লিভার, কিডনি, প্যানক্রিয়াস। ঠিক আছে, এছাড়া ফাইব্রোব্লাস্ট আছে, স্মুথ মাসল সেল আছে, তারপরে অস্টিওব্লাস্ট আছে, অস্টিওসাইট আছে, কন্ড্রোসাইট আছে। এগুলো হলো আমাদের স্টেবল সেলের এক্সাম্পল। আর পার্মানেন্ট সেল বা নন ডিভাইডিং সেলের 3টে এক্সাম্পল আছে, আপনারা সবাই জানেন। স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, নিউরন। নিউরনের জায়গায় ব্রেইন থাকতে পারে, কার্ডিয়াক মাসলের জায়গায় হার্ট থাকতে পারে, স্কেলেটাল মাসল তো আছেই। আচ্ছা, এছাড়া আমরা আচ্ছা, তারপর আসেন ভাই আমাদের পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10, আচ্ছা, পেজ নাম্বার 10 থেকে ভাইয়া আমরা কিছু ইয়ে করতাম না, কথা বলতাম না। এটা আপনাদের পরীক্ষার জন্য এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি কেন কথাটা বলতে হবে যে পেজ নাম্বার 10টা আপনি কেন একটু দেখে যাবেন। কারণ আমি, যারা আমার ক্লাস করেছেন বা যারা আমার ক্লাস করবেন, তারা এটা একটা জিনিস জানেন যে ক্লাসটা তো একটু লাগিয়ে ভাইয়া। এই জায়গা থেকে আমরা জাস্ট জেনে যাবো যে আমাদের কোন জিনিসগুলো পড়া লাগবে আজকে। আচ্ছা, পেজ নাম্বার 10 নিয়ে আলোচনা করবো, কারণ আপনি যদি 42 বিসিএস এর কোয়েশ্চেন দেখেন, অনেকগুলা কোয়েশ্চেন হয়েছে জাস্ট রেসিডেন্সির কোয়েশ্চেন গুলো ওরা তুলে দিয়েছে। রেসিডেন্সির কোয়েশ্চেন গুলো তুলে দিয়েছে জাস্ট আপনার কি বলে, 5টা স্টেমের মাঝখানে 2টা ট্রু, 3টা ফলস। ওরা একটা ট্রু স্টেটমেন্টটা তুলে দিছে, তাহলে কোয়েশ্চেনের স্টেম হয়ে গেল 4টা, ট্রু স্টেটমেন্ট হয়ে আসলো একটা। তারা ওইটাই ফলো করছে। ঠিক আছে, তো রেসিডেন্সিতে এই টপিকটা থেকে খুব কোয়েশ্চেন হয় ভাই, যার কারণে এই টপিকটা আমরা একটু দেখে যেতে হবে। সবকিছু দেখবো না আমরা, জাস্ট ইম্পর্টেন্ট পোর্শন গুলো দেখবেন। যে রিভার্সিবল সেল ইনজুরির ফিচার, রিভার্সিবল সেল ইনজুরি ইসকেমিয়ার কারণে হয়। সোডিয়াম পটাশিয়াম পাম্পটা হ্যাম্পার হচ্ছে, যার ফলে আমাদের ভিতরে, সেলের ভিতরে
সোডিয়াম এবং ওয়াটার একিউমুলেশন হচ্ছে, সোডিয়াম এবং ওয়াটার একিউমুলেশন হলে আমরা কি দেখতে পাই? সেলুলার সোয়েলিং দেখতে পাই। এই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে। আর ইস্কিমিয়ার কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করে, যার ফলে গ্লাইকোলাইসিস বাড়ে। কোন গ্লাইকোলাইসিস? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এন্ড প্রোডাক্ট হলো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিডটা বেড়ে যাওয়ার কারণে অ্যাসিডোসিস হয়, যার ফলে আমার পিএইচটা কমে যায়। আর আমি আগেই বলেছি যে সেলুলার সোয়েলিং হবে, সবকিছুতে সোয়েলিং হবে। সবকিছু সোয়েলিং হওয়ার ফলে রাইবোজোমে সোয়েলিং দেখা যায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সোয়েলিং দেখা যায়। রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটোতেই যখন সোয়েলিং হয়, রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এবার ডিটাচড হয়ে যায়। ডিটাচড হয়ে যাওয়ার ফলে এই যে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিটাচড হয়ে যায়, দুজনেরই যেহেতু প্রাইম ফাংশন প্রোটিন সিনথেসিস করা, যার কারণে প্রোটিন সিনথেসিসটা কমে যায় ভাইয়া। এই কয়েকটা যে এসিডোসিস ডেভেলপ করতেছে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বাড়তেছে, প্রোটিন সিনথেসিস কমে যাচ্ছে, সেলুলার সোয়েলিং হচ্ছে ডিউ টু ইনঅ্যাক্টিভেশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে ভাইয়া রিভার্সিবল সেল ইনজুরি থেকে। আচ্ছা, তারপর আসেন ইরিভার্সিবল সেল ইনজুরি। ইরিভার্সিবল সেল ইনজুরির মাঝখানে দুইটা আমাদের বেসিক টাইপ, একটা হলো নেক্রোসিস, একটা হলো অ্যাপোপ্টোসিস। রিভার্সিবল সেল ইনজুরি দুইটা বেসিক টাইপ আছে, একটা হলো সোয়েলিং, একটা হলো ফেটি চেঞ্জ। ইরিভার্সিবল সেল ইনজুরি দুইটা বেসিক টাইপ ভাই, একটা হলো নেক্রোসিস, একটা হলো ভাই অ্যাপোপ্টোসিস। প্রথমে আসেন অ্যাপোপ্টোসিস। আচ্ছা, আমি আগেই বলেছি ভাই সেল ইনজুরি থেকে এখন পর্যন্ত আমাদের 3টা কোয়েশ্চেন এসেছে ভাই। এর মাঝখানে এক নেক্রোসিস থেকে 2টা কোয়েশ্চেন এসেছে ভাই। অ্যাপোপ্টোসিস থেকে টিল নাও কোনো কোয়েশ্চেন আসে নাই, আসতে পারে ভাই। ঠিক আছে। আচ্ছা, অ্যাপোপ্টোসিস আনলাইক নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস ক্যান বি ফিজিওলজিক্যাল, অ্যাপোপ্টোসিস ক্যান বি প্যাথোলজিক্যাল। অ্যাপোপ্টোসিস ফিজিওলজিক্যালও হতে পারে, অ্যাপোপ্টোসিস প্যাথোলজিক্যালও হতে পারে। ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো পড়বেন। মরফোলজি অফ অ্যাপোপ্টোটিক সেল, এই ফিচারগুলো পড়বেন, যার মাঝখানে ক্রোমাটিন কনডেনসেশন, দিস দা মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার বা হলমার্ক। ঠিক আছে। আর সার্কুলার অ্যাপোপ্টোটিক এই ফিচারগুলো পড়বেন। নেক্রোসিস অ্যাপোপ্টোসিস ডিফারেন্সটা পড়বেন, ডিফারেন্স নিয়ে আমি একটু পরে কথা বলবো। আমি আগে নেক্রোসিসটা সম্বন্ধে আপনাদের একটু বলে দেই। পেজ নাম্বার 14 এ নেক্রোসিসটা পাবেন। মরফোলজিক্যাল চেঞ্জেস দ্যাট ফলো সেল ডেথ ইন লিভিং টিস্যু, যে কিছু চেঞ্জ হবে আলটিমেটলি সেলটা মারা যাবে, ওটাকে আমরা বলবো নেক্রোসিস। নেক্রোসিসের মেইন বেসিক টাইপ হলো ভাই দুইটা, একটা কোয়াগুলেটিভ নেক্রোসিস, একটা লিকুইফেক্টিভ নেক্রোসিস। আরো অনেক টাইপ আছে ভাই, আরো অনেক টাইপ আছে, কিন্তু বেসিক টাইপ ভাই এই দুইটাই। ঠিক আছে ভাই। তো তো এই কোয়াগুলেটিভ নেক্রোসিসের প্যাথোফিজিওলজিটা হলো ডিনেচারেশন অফ প্রোটিন, আর লিকুইফেক্টিভ নেক্রোসিসের প্যাথোফিজিওলজিটা হলো ভাই এনজাইমেটিক ডাইজেশন অফ সেল। কোন এনজাইমেটিক ডাইজেশন ভাইয়া? লাইসোজোমাল এনজাইমেটিক ডাইজেশন ভাইয়া। কোন এনজাইমেটিক ডাইজেশন ভাইয়া? লাইসোজোমাল এনজাইম ডাইজেশন। ঠিক আছে। আচ্ছা, লাইসোজোমাল এনজাইমেটিক ডাইজেশন, এই দুইটা প্যাথোফিজিওলজি আপনার জানা থাকতে হবে ভাইয়া। এই দুইটা প্যাথোফিজিওলজি আপনার জানা থাকতে হবে, একটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস, একটা হলো ভাইয়া লিকুইফেক্টিভ নেক্রোসিস। এই দুইটা প্যাথোফিজিওলজি আপনার জানা থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, এখন আসেন এই যে বলছে মরফোলজিক্যাল চেঞ্জেস দ্যাট ফলো সেল ডেথ ইন লিভিং টিস্যু, যে একটা সেলে কিছু চেঞ্জ দেখা যাবে, আলটিমেটলি সেলটা মারা যাবে। ঠিক আছে। এই যে মরফোলজিক্যাল চেঞ্জ আসলে ভাই মেইনলি কোথায় দেখা যায়? একটা সেলে মেইনলি ভাই পার্ট হলো দুইটা, একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো ভাই নিউক্লিয়াস। ঠিক আছে। নিউক্লিয়াসে কিছু চেঞ্জ দেখা যায়, সাইটোপ্লাজমে কিছু চেঞ্জ দেখা যায়। নিউক্লিয়ার চেঞ্জটাকে আমরা বলতেছি হলমার্ক অফ নেক্রোসিস। ঠিক আছে। এখন আমি 3টা জিনিস আপনাদের একটু জাস্ট বলে দিব, একটু জাস্ট খেয়াল রাখবেন। ইররিভার্সিবল সেল ইনজুরির হলমার্ক হলো ভাই মেমব্রেন ড্যামেজ, নেক্রোসিসের হলমার্ক হলো ভাই নিউক্লিয়ার চেঞ্জ, অ্যাপোপ্টোসিসের হলমার্ক হলো ভাই ক্রোমাটিন কনডেনসেশন। এই 3টা জিনিস খেয়াল রাখেন। আচ্ছা, নিউক্লিয়ার চেঞ্জ গুলো কি কি আছে? শুধুমাত্র 3টা নাম খেয়াল রাখেন: ক্যারিওহেক্সিস, পিকনোসিস, ক্যারিওলাইসিস। ক্যারিওহেক্সিস, পিকনোসিস আর ক্যারিওলাইসিস। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন কোয়াগুলেটিভ নেক্রোসিস। আমরা যে বলেছি যে নেক্রোসিস থেকে 2টা কোশ্চেন এসেছে এখন পর্যন্ত আপনাদের বিসিএস এর 2টা কোশ্চেন এবার কোয়াগুলেটিভ নেক্রোসিস থেকে। তাহলে এই কারণে এটার পাশে দেখেন কি পরিমাণ স্টার্ট দেওয়া হয়েছে এবং এই জিনিসটা লিখে দেওয়া হয়েছে বইটাতে, মাস্ট টু নো। ঠিক আছে। আচ্ছা, কোয়াগুলেটিভ নেক্রোসিস কি হয় ভাই? ডিনেচারেশন হয় স্ট্রাকচারাল এবং এনজাইমেটিক প্রোটিনে। এই জায়গাটা খেয়াল রাখবেন, স্ট্রাকচারাল প্রোটিনে হয়, এনজাইমেটিক প্রোটিনে হয়। এই দুইটা প্রোটিনে ভাই ডিনেচারেশন হয়। ডিনেচারেশন মানে কি ভাই? ধর নর্মাল নেচারটা চেঞ্জ হয়ে যায়। এই ধরনের একটা সেলের ফিচার ডিনেচারেশন হয়ে এরকম হবে, সেলের শেপ আউটলাইন সবকিছু প্রিজার্ভ থাকবে, কিন্তু ইন্ট্রাসেলুলার ফ্যাগোসাইটোসিস হয়ে যাবে। ইন্ট্রাসেলুলার অর্গানেলি আর কিছুই থাকবে না ভাইয়া।
ঠিক আছে, দিস ইজ কোয়াগুলেটিভ নেক্রোসিস। এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা ছিল আমাদের একটা বিসিএস এর কোয়েশ্চেন, এই লাইনটা ছিল আরেকটা বিসিএস এর কোয়েশ্চেন। ঠিক আছে, এক্সাম্পলটা ভাইয়া। সাউন্ড কম, আসলে কি সবার সাউন্ড কম? না ভাই। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আশিক ভাই আপনি শোনা যাচ্ছে। না না, অসুবিধা নেই, এক দুজনে হয়তো বা বৃষ্টির কারণে একটু হতে পারে। আচ্ছা, হাইপোক্সিক ডেথ অফ সেলস ইন অল টিস্যুস এক্সেপ্ট ব্রেন। ব্রেন ছাড়া ম্যাক্সিমাম টিস্যুতে যদি হাইপোক্সিক ডেথ হয় তাহলে কোয়াগুলেটিভ নেক্রোসিস, যেমন হার্ট, স্প্লিন, কিডনি। এখন আপনাদের পরীক্ষায় যদি এভাবে কোশ্চেন আসে যে হার্টে কোন নেক্রোসিস, কিডনিতে কোন নেক্রোসিস, খুব ভালো, সবাই পারবেন। কিন্তু বিসিএস এ কিন্তু এটা আসে নাই। বিসিএস এই এক্সাম্পলটা দিয়ে এসেছে, বাট এসেছে এমআই এ কোন নেক্রোসিস হবে। তো আপনার স্প্লিনের একটা প্যাথোলজি থাকতে পারে, কিডনি একটা প্যাথোলজি থাকতে পারে, একটা হলো গামা অফ টারশিয়ারি সিফিলিস। ঠিক আছে, এটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিসের এক্সাম্পল। আসেন লিকুইফেক্টিভ নেক্রোসিস। আগে বেসিক প্যাথোফিজিওলজিটা বলা হয়েছে, বা লিকুইফেক্টিভ নেক্রোসিসের বেসিক প্যাথোফিজিওলজিটা কি, এটাই হলো বেসিক প্যাথোলজি, যেটা হলো লাইসোজোমাল এনজাইম দিয়ে হচ্ছে ভাইয়া। ঠিক আছে, ডাইজেশন বাই লাইসোজোমাল এনজাইম। এক্সাম্পলটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, সাপোর্টিভ ইনফ্লামেশন। এটা মানে হলো যে জায়গায় এটা ফরমেশন হচ্ছে, আপনি পরীক্ষা হলে অপশন এটা পেতে পারেন, এটাও পেতে পারেন, এটাও পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আরেকটা আমরা একটু আগে বলেছি যে ব্রেন ছাড়া সকল ভাইটাল অর্গানে যদি হাইপোক্সিক ডেথ হয় তাহলে সেটা কোয়াগুলেটিভ নেক্রোসিসের আন্ডারে যাবে, আর ব্রেনে যদি হয় সেটা লিকুইফেক্টিভ নেক্রোসিসের আন্ডারে যাবে, কারণ লিকুইফেক্টিভ নেক্রোসিসে ভাইয়া লাইসোজোমাল এনজাইম দিয়ে ডাইজেশন হয়, ব্রেনে লিপিড কন্টেন্টটা বেশি থাকে দেখে ভাইয়া ব্রেনে এই লিকুইফেক্টিভ নেক্রোসিসটা বেশি হচ্ছে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন কেজিয়াস নেক্রোসিস। কেজিয়াস নেক্রোসিস থেকে একটা ওয়ার্ডও যদি পরীক্ষার হলে মাথায় নিয়ে যেতে চান, সেটা হলো এটা। টিউবারকুলোসিস বা গ্রানুলোমাটাস ইনফ্লামেশনে কোন নেক্রোসিস হয়? কেজিয়াস নেক্রোসিস। টিউবারকুলোসিস বা গ্রানুলোমাটাস ইনফ্লামেশনে কোন নেক্রোসিস হয়? কেজিয়াস নেক্রোসিস। ঠিক আছে, এটা ওয়ান টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, ওয়ান টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, বাট এটাতে আর্কিটেকচারটা কি থাকে ভাইয়া? লস্ট হয়ে যায়, সেলুলার আউটলাইনটা প্রিজার্ভ থাকে না। যেটা আমরা কোয়াগুলেটিভ নেক্রোসিসে আমরা সেলুলার আউটলাইনটা যেটা আমরা প্রিজার্ভ পাই, কিন্তু কেজিয়াস নেক্রোসিসে সেই আউটলাইনটা ভাইয়া লস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। ফ্যাট নেক্রোসিসে শুধুমাত্র দুইটা টাইপ, এবং দুইটা টাইপের সাইটটা খেয়াল রাখলেই হবে, এনজাইমেটিকটা কোথায় হচ্ছে ভাইয়া, ট্রমাটিকটা কোথায় হচ্ছে ভাইয়া, এই জিনিসটা খেয়াল রাখবেন। গ্যাংগ্রিনাস নেক্রোসিস থেকে ড্রাই গ্যাংগ্রিনের কজগুলো পড়বেন, বা ময়েস্ট গ্যাংগ্রিনের সাইটটা পড়বেন। ঠিক আছে, আপনি, আমি একটা মেমোনিক্স লিখে দিচ্ছি, আপনি মেমোনিক্সটা চাইলে খেয়াল রাখতে পারেন। আর দিয়ে, ই দিয়ে, এস দিয়ে হলো স্যানাইল গ্যাংগ্রিন, এস দিয়ে হলো স্যানাইল গ্যাংগ্রিন, টি দিয়ে হলো থ্রম্বোসিস, ই দিয়ে এম্বোলিজম, ডি দিয়ে ডায়াবেটিক গ্যাংগ্রিন। ক্লিনিক্যাল বইয়ে অনেক কিছু লেখা থাকতে পারে, কিন্তু খালেক্সারের বই এটা হুবহু লেখা আছে, সুতরাং আমি যখন জেনারেল প্যাথোলজি ক্লাস নিচ্ছি আমি এটা নিয়ে কথা বলবো ভাইয়া। ডি ডায়াবেটিক গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিনে আছে ভাইয়া। ঠিক আছে, আর ময়েস্ট সাইট গুলা পড়বেন ভাইয়া। ডিফারেন্সে সবকিছু দেখার দরকার নাই, জাস্ট ড্রাই গ্যাংগ্রিন মেইন প্যাথোফিজিওলজিটা কি, ময়েস্ট গ্যাংগ্রিনে কি হচ্ছে, ড্রাই গ্যাংগ্রিনে আর্টেরিয়াল ওক্লুশন, ময়েস্ট গ্যাংগ্রিনে বোথ আর্টেরিয়াল এন্ড ভেনাস ওক্লুশন। ড্রাই গ্যাংগ্রিনে মোস্ট কমন সাইট হলো লোয়ার লিম্ব, ময়েস্ট গ্যাংগ্রিনে মোস্ট কমন সাইট হলো ইন্টেস্টাইন। লাইন অফ ডিমার্কেশন ইজ প্রেজেন্ট ইন কেস অফ ড্রাই গ্যাংগ্রিন, অ্যাবসেন্ট ইন কেস অফ ময়েস্ট গ্যাংগ্রিন। এই জায়গাটা খেয়াল রাখবেন ভাই। ঠিক আছে, নিউমোনিকটা কি, মানে কি কি বললেন? এই যে এই যে এই যে এই যে নিউমোনিক্স। আচ্ছা, তারপরে আসেন, আহ আমি একটা জিনিস রেখে এসেছিলাম, সেটা হলো নেক্রোসিস অপটোসিস ডিফারেন্স, যে নেক্রোসিসটা শেষ করে নিই, তারপরে নেক্রোসিস অপটোসিস ডিফারেন্সটা বলবো। হলমার্ক নিয়ে কিছু কথা বলছি, এই জায়গাটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হলো রিভার্সিবল সেল ইনজুরিতে আমরা সেলুলার সোয়েলিং পাবো। জাস্ট এখন কথাগুলো শুনে যান, লাইভটা তো আপনার রেকর্ড হিসেবে থাকবেই, আপনারা তখন ধীরে সুস্থে যদি কখনো দেখার সুযোগ হয় বা দেখার প্রয়োজন বোধ করেন তাহলে দেখে নিন। রিভার্সিবল সেল ইনজুরিতে সেলুলার সোয়েলিং হয়, নেক্রোসিসও সেলুলার সোয়েলিং হয়, কিন্তু অ্যাপোপ্টোসিসে সেলুলার কি হচ্ছে ভাই? শ্রিঙ্কেজ হচ্ছে। এই জায়গাটা খেয়াল রাখবেন। নেক্রোসিস অলওয়েজ একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, অ্যাপোপ্টোসিস ক্যান বি ফিজিওলজিক্যাল, ক্যান বি প্যাথোলজিক্যাল। নেক্রোসিস সেলুলার সোয়েলিং হচ্ছে, এটাতে সেলুলার শ্রিঙ্কেজ হচ্ছে। নেক্রোসিস নিউক্লিয়ার চেঞ্জ আমরা তিনটাই পাবো, পিকনোসিস, কেরিওক্সিস, কেরিওলাইসিস। আর অ্যাপোপ্টোসিস দুইটা পাবো, পিকনোসিস আর হলো কেরিওহেক্সিস। এই যে ফ্র্যাগমেন্টেশন, এটি হলো কেরিওহেক্সিস। ঠিক আছে, নেক্রোসিসে ইনফ্লামেশন হবে, অ্যাপোপ্টোসিসে ইনফ্লামেশন হবে না, যার কারণে এখানে সেলুলার শ্রিঙ্কেজ হয়। নেক্রোসিসে মেমব্রেনটা ডিসরাপশন হয়, অ্যাপোপ্টোসিসে ইনটেক থাকে। ডিসরাপশন হয়, এক্সেপশনটা হলো কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিসে কিন্তু ভাই মেমব্রেন কি থাকে ভাই? ইনটেক থাকে। কোয়াগুলেটিভ নেক্রোসিসে কি থাকে ভাই? মেমব্রেন কিন্তু ভাই ইনটেক থাকে। আর অ্যাপোপ্টোসিসে মেমব্রেনটা ইনটেক থাকে। আর নেক্রোসিসে সকল নেক্রোসিস মেমব্রেন ডিসরাপশন থাকে এক্সেপ্ট কোয়াগুলেটিভ নেক্রোসিস। আচ্ছা,
আর যেটা পড়তে হবে আপনাদের ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার থেকে এটা আমি কোনো স্টার দিতে চাচ্ছি না, কজগুলা এটা 1 স্টার দিয়ে আপনারা কজগুলো একবার রিডিং দিবেন, কজগুলো একবার রিডিং দিবেন ফ্যাটি লিভারের ভাই। তারপর আসেন ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশনের ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের সাইট, মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের এক্সাম্পল। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোথায় হয়, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কোথায় হয়, এই এক্সাম্পল গুলো পড়বেন, সাইটটা ভালো করে পড়বেন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের সাইটটা খুব ভালো করে পড়বেন। স্টমাক, কিডনি, লাং, ব্লাড ভেসেল, কর্নিয়া। স্টমাক, কিডনি, লাং, ব্লাড ভেসেল, কর্নিয়া, এই জায়গাটা একটু ভালো করে পড়বেন ভাই, ঠিক আছে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন এক্সাম্পল গুলো পড়বেন, আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশন সাইটটা ভালো করে পড়বেন। আর বেসিক প্যাথোলজি যদি জানতে চান সেটা আপনি অলরেডি জানেন যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন বোথ আর দি এক্সাম্পল অফ প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। when abnormal calcium deposition occurs in dead tissue, dying tissue or non-viable tissue, সব কিছু সিনোনিম একই জিনিস, সেটা যদি হয় তাহলে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। আর যদি ডেড টিস্যুতে কোনো একটা জিনিসের ডেপোজিশন হয়, ডেড টিস্যুর সাথে আপনার ব্লাড ভেসেলের কোনো কানেকশন বা কমিউনিকেশন থাকে না, যার কারণে ওই এক্সেস ক্যালসিয়াম পোর্শনটা আমাদের ব্লাডে আসার পসিবিলিটি কম। দিব্যশ্রী আপু বলেছি, আরেকবার বলে দিব, ঠিক আছে। আমি একবার সেশনটা শেষ করি, যার যা যা কিছু জানার দরকার একটু নোট করে রাখেন, ঠিক আছে। সেশন শেষে এগুলো সবকিছু ক্লিয়ার করে দেওয়া হবে। আচ্ছা, যদি ডেড টিস্যুর সাথে আমাদের ব্লাড ভেসেলের কোনো কমিউনিকেশন থাকে না, যদি ব্লাড ভেসেলে যেহেতু কোনো কমিউনিকেশন থাকে না, এক্সেস ক্যালসিয়ামটা কখনোই আমার ব্লাডে আসবে না, যার কারণে যতই এক্সেস ক্যালসিয়াম ডিপোজিশন হোক ডেড টিস্যুতে, আমার ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা নরমাল থাকবে, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন নরমাল ক্যালসিমিয়া, হোয়ারেজ মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হবে হাইপার ক্যালসিমিয়া, কারণ ওই এক্সেস ক্যালসিয়ামটা আমার ব্লাড ভেসেল দিয়ে ব্লাডে চলে আসবে ভাই, যার কারণে আমার হাইপার ক্যালসিমিয়া হবে ভাই। ম্যাক্সিমাম ডেড নেক্রোসিস আমাদের ইয়েতে যাবে, সকল নেক্রোসিস ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে যাবে, ম্যাক্সিমাম মেলিগনেন্সি আমাদের ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে যাবে, এক্সেপ্ট মাল্টিপল মায়োলোমা, লিউকেমিয়া যেগুলো বোন মেলিগনেন্সি, সেটা আমার মেটাস্টেটিক ক্যালসিফিকেশনে যাবে। যদি ব্রেস্ট ক্যান্সার যেটা ডিফিউজ স্কেলেটাল মেটাস্টেসিস হয়, সেটা আমার মেটাস্টেটিক ক্যালসিফিকেশনে যাবে, কারণ এই মেলিগনেন্সি গুলো বোনসে যাবে, বোনস থেকে ক্যালসিয়ামটা ব্লাডে নিয়ে আসবে, হাইপার ক্যালসিমিয়া হবে, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। তারপর সেলুলার এজিং, এটা শীটে দেওয়ার কথা ছিল না, কিন্তু এটা আমরা শীটে দিয়েছি একটাই কারণ, এটা আপনি এই টপিকটা আপনি যখন রিভাইজ দিবেন বা পরীক্ষার আগে যখন দেখবেন, আমি 4টা জায়গায় সার্কেল করে দিব, এটা দেখতে আপনার 5 সেকেন্ড লাগবে, কিন্তু এই কোয়েশ্চেনটা আমি আগেই বলেছি যে এখন 42-এর 18টা কোয়েশ্চেন ভাইয়া হুবহু রেসিডেন্সির কোয়েশ্চেন তুলে দেওয়া হয়েছে ভাইয়া, ঠিক আছে। তো এই টপিকটা যদি ভাইয়া কোয়েশ্চেন যদি দিয়ে দেয় ভাইয়া, আপনার কেউ পারবেন না ভাই এটা যদি না পড়ে যান, কিন্তু যদি এটা পড়ে যান, এইটার কোয়েশ্চেনটা আপনার কাছে ওয়ান অফ দি ইজিয়েস্ট কোয়েশ্চেন লাগবে। সুতরাং এই জায়গায় জাস্ট একটু দেখে যাবেন যে সেলুলার এজিং কি কি কারণে হয়, একটা ফ্লো চার্ট দিয়েছি ভাইয়া, আর নিচে একটা কি কনসেপ্ট একটা বক্স দেওয়া আছে, দেখেন এই কারণে কিন্তু আমি লিখে দেওয়া আছে যে নাইস টু নো, আপনার জেনে রাখলে ভালো, না জেনে রাখা খুব ক্ষতি কিছু নাই, ঠিক আছে। ডিএনএ ড্যামেজ, সেলুলার সেনেনসেন্স বা টেলোমিয়ার শর্টেনিং এর কারণে এটা হচ্ছে, সেনেনসেন্স মানে হলো ভাই বার্ধক্য, আর ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্টেসিস, ঠিক আছে। আর এটা হলো নিউট্রিয়েন্ট সেন্সিং সিস্টেম। তো ডিএনএ ড্যামেজ, এই যে দেখেন ডিএনএ ড্যামেজ, রেপ্লিকেটিভ সেনেনসেন্স, তাহলে ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্টেসিস, তারপরে হলো নিউট্রিয়েন্ট সেন্সিং সিস্টেম, ঠিক আছে। এই যে তিনটা ভাইয়া, এই তিনটা হলো কজ অফ সেলুলারিজিং, কজোলজি অফ সেলুলারিজিং বা এটিওলজি অফ সেলুলারিজিং, আপনি যেটাই বলেন না কেন, ঠিক আছে। আচ্ছা, আর এই যে লাস্ট যে পোর্শনটা আছে 4 নাম্বার পয়েন্ট যেটা আছে, এটা হলো কাউন্টারেক্টিং পার্ট অফ সেলুলারিজিং, জাস্ট অপোজিট, ঠিক আছে। যদি ডিএনএ ড্যামেজ হয়, পার্মানেন্ট ডিএনএ ড্যামেজ হলে মিউটেশন হবে, সেটা সেলুলার এজিং করবে। টেলোমিয়ার শর্টেনিং করে করে আমাদের সেলুলার সেনেসেন্সটা হয়, সেলের বার্ধক্যটা চলে আসে, রেপ্লিকেশন লেভেলটা যখন কমে যায়, এটাও সেলুলার এজিং এর কজ। ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্টেসিস, যখন প্রোটিন ডিস্ট্রাকশনটা বেড়ে যায়, প্রোটিন সিনথেসিসের তুলনায় এটাকে আমরা ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্টেসিস বলি, যেটা সেল ফাংশনটাকে অল্টার করে দিবে, সেটাও সেলুলার এজিং করবে। এটাকে যদি আপনি কাউন্টারেক্ট করতে চান, তখন নিউট্রিয়েন্ট সেন্সিং সিস্টেম, এই যে ক্যালোরি রেস্ট্রিকশন ইনক্রিজেস লংগিভিটি, ক্যালোরি রেস্ট্রিকশন করলে ডিএনএ ড্যামেজ হবে না ভাই, ডিএনএ রিপেয়ার হবে, প্রোটিন হোমিওস্টেসিস ডিফিক্টিভ হবে না ভাই, সেটা ইনক্রিজড হবে, জাস্ট এটা কাউন্টারেক্ট করবে। এই যে সার্কেল করে দেওয়া হয়েছে ভাই পরীক্ষার আগে, জাস্ট এই 4টা সার্কেল দেখবেন, 5 থেকে 6 সেকেন্ড লাগবে, পরীক্ষা হলে চলে যাবেন, যদি কোয়েশ্চেন আসে পারবেন, কোয়েশ্চেন না আসলে তোর কথা নেই ভাই। আচ্ছা, সেল অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি অ্যাডাপ্টেশন যখন চ্যাপ্টারটা আপনি যখন পড়বেন, এই টপিকটা দিয়ে আপনি চ্যাপ্টারটা শেষ করবেন, আপনি যখনই সেল ইনজুরি অ্যাডাপ্টেশনটা পড়বেন এটা দিয়ে চ্যাপ্টারটা শেষ করবেন ভাই। অ্যাট্রোফি সেলুলার অ্যাডাপ্টেশনের 4টা কম্পোনেন্ট, এই 4টা কম্পোনেন্টের নাম সবাই পারেন, এটা যদি পরীক্ষায় আসে ঘাবড়ে ভুল করবেন না ভাইয়া, মেটাপ্লাসিয়া তুলে দিয়ে এখানে ডিসপ্লাসিয়া দিয়ে দিবে,
ঠিক আছে, যেটা কোনটা সেলুলার অ্যাডাপ্টেশনের কম্পোনেন্ট না। ইজি কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেন গুলা আপনারা সবাই পারবেন, এটা আমরা আশা করি। অ্যাট্রোফি মানে ডিক্রিজ ইন সেল সাইজ, হাইপারট্রফি মানে ইনক্রিজ ইন সেল সাইজ, হাইপারপ্লাসিয়া মানে ইনক্রিজ ইন সেল নাম্বার, মেটাপ্লাসিয়া মানে অল্টারেশন। হাইপারট্রফির এক্সাম্পল গুলা পড়বেন ভাই। হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া একই সাথে কোন কোন অর্গানে হয় সেটা পড়বেন ভাই। স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার এক্সাম্পল পড়বেন ভাই। কলামনার মেটাপ্লাসিয়ার এক্সাম্পল পড়বেন ভাই। ঠিক আছে, কোন কোন কন্ডিশন মেলিগনেন্সিতে ট্রান্সফর্ম করতে পারে? হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, আরেকটা কন্ডিশন আছে, এই দুইটা হলো সেলুলার অ্যাডাপ্টেশন কম্পোনেন্ট। আরেকটা ছিল ডিসপ্লাসিয়া, আরেকটা আছে হলো ভাই ডিসপ্লাসিয়া। ঠিক আছে, আচ্ছা ফ্রি রেডিকেলে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, অ্যাট্রোফির কিছু এক্সাম্পল পড়বেন ভাই। এখন তো আমি আপনাদেরকে এই লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, জাস্ট আমি কয়েকটা জিনিস বলে দিই, একটু শুনে রাখেন। অ্যাট্রোফির কিছু এক্সাম্পল পড়বেন। নটোকর্ড ফিজিওলজিক্যাল অ্যাট্রোফি হয়, থাইরোগ্লোসাল ডাক্ট ফিজিওলজিক্যাল অ্যাট্রোফি হয়, ডাক্টাস আর্টিওসাস ফিজিওলজিক্যাল অ্যাট্রোফি হয়, ডাক্টাস ভেনোসাস ফিজিওলজিক্যাল অ্যাট্রোফি হয়। তারপর ইউটেরাস আফটার ডেলিভারি ফিজিওলজিক্যাল অ্যাট্রোফি হয়। এগুলো হলো ভাই ফিজিওলজিক্যাল অ্যাট্রোফি। তারপর ধরেন ডিজিউজ অ্যাট্রোফি, কেউ যদি অনেকদিন ধরে প্লাস্টার ইমোবিলাইজেশনে থাকে, ডিজিউজ অ্যাট্রোফি। তারপর বয়স্কদের যে অ্যাট্রোফিটা হয় এটাকে আমরা বলি সেনাইল অ্যাট্রোফি। সেনাইল অ্যাট্রোফি মেইনলি দুইটা অর্গানে হয়, একটা হলো ব্রেইন এবং একটা হলো হার্ট। ঠিক আছে, এই অ্যাট্রোফির এক্সাম্পল গুলো আমি বইয়ে দেই নাই, তাহলে তো সবকিছু দিতে হবে বইয়ে। কিন্তু ভাই যে এক্সাম্পল গুলো বলছে, এই এক্সাম্পল গুলো একটু খেয়াল রাখেন, হ্যাঁ। ফ্রি রেডিক্যাল সেল ইঞ্জিনিয়ার অপারেশন লাস্ট টপিক, এটা থেকে আমাদের কোশ্চেন এসেছে ভাইয়া। আচ্ছা, ফ্রি রেডিক্যালের সোর্স 9টা সোর্স দেওয়া আছে, এতগুলো সোর্স মনে থাকবে না, এতগুলো সোর্স পড়ার দরকারও নেই ভাইয়া। ঠিক আছে, এই সোর্সটা খেয়াল রাখবেন। এই সোর্সটা পরীক্ষা হলে এভাবেও আসতে পারে, যেভাবে লিখে দিচ্ছি এটা খেয়াল রাখবেন। এই সোর্সটা খেয়াল রাখবেন, এতটুকু খেয়াল রাখবেন। ঠিক আছে, বেশি সোর্স দাগিয়ে দিনে ভাই, 3টা সোর্স দাগিয়ে দিয়েছি, এই 3টা সোর্স খেয়াল রাখবেন। আচ্ছা, টাইপ অফ ফ্রি রেডিক্যাল আমাদের 39 বিসিএস এ যেটা এসেছে যে অ্যান্টিঅক্সিডেন্টের নাম এসেছে ভাই। তো আপনাদের পরীক্ষা আসতে পারে ফ্রি রেডিক্যালের নাম। তো কি কি ফ্রি রেডিক্যাল আছে এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, 3 ধরনের ফ্রি রেডিক্যাল আছে। যদি আরেকটা অপশন দিয়ে দেয় যে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ছাড়া আরেকটা অপশন যদি দিয়ে দেয় যে হাইড্রোজেন, যে কোন ধরনের ফ্রি রেডিক্যাল আমাদের বডিতে প্রডিউস হয় না, তাহলে আনসার কোনটা তো বুঝেই যাবেন। কিন্তু এই 3 ধরনের ফ্রি রেডিক্যাল যে বডিতে পাওয়া যায়, এই 3টা খেয়াল রাখবেন। আর অক্সিজেন দিয়ে ফ্রি রেডিক্যাল কি কি আছে এই 3টা নাম, নাইট্রোজেন দিয়ে ফ্রি রেডিক্যাল কি কি আছে, কার্বন দিয়ে ফ্রি রেডিক্যাল কি কি আছে নাম। তারপর আসেন অ্যান্টিঅক্সিডেন্টে ভাই, 3টা ভিটামিন আছে, 3টা ভিটামিনের কেমিক্যাল নেমটা জানতে হবে। ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এ হলো বিটা ক্যারোটিন, এটা জানতে হবে। সিস্টিন, গ্লুটাথিয়ন, ফেরিটিন, ল্যাক্টোফেরিন, সেলুলোপ্লাজমিন, ট্রান্সফেরিন। এছাড়াও আরো 3টে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যালবুমিন, মেলাটোনিন, সেলেনিয়াম। অ্যালবুমিন, মেলাটোনিন আর হলো সেলেনিয়াম, এগুলো ভাইয়া অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম আছে 3টা, ক্যাটালেস, সুপারঅক্সাইড ডিসমিউটাস, গ্লুটাথিয়ন পারঅক্সিডেস। এই নামগুলো ভাইয়া মুখস্থ থাকতে হবে ভাইয়া, এই নামগুলো মুখস্থ থাকতে হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আসেন ভাইয়া কি কোশ্চেন এসেছে। মরফোলজিক্যাল ফিচার অফ নেক্রোসিস, ডিনেচারেশন অফ প্রোটিন। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার অ্যালকোলিসিস না এসিডোসিস হলে এটা আনসার চিন্তা করতাম। স্যাপোনিফিকেশন অফ সেল না, স্যাপোনিফিকেশন অফ ফ্যাট যদি হতো তাহলে এটা আনসার চিন্তা করতাম। হুইচ ওয়ান ফলোইং ইজ এ এক্সট্রাজেন অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে সেলুলোপ্লাজমিন, একটু আগে আমরা দাগিয়ে আসলাম, এই যে সেলুলোপ্লাজমিন। আর একটা কোশ্চেন এসেছে, এমআইএ কোন নেক্রোসিস দেখা যায়? কোয়াগুলেটিভ নেক্রোসিস, কারণ আমরা জানি হার্টে কোয়াগুলেটিভ নেক্রোসিস দেখতে পাওয়া যায় ভাই। ঠিক আছে ভাই, তারপর আসেন ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে আমাদের যে জিনিসটা পড়তে হবে, ইনফ্লামেশনের সেলগুলো আমাদের পড়তে হবে। হলমার্ক সেল হলো পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বা নিউট্রোফিল। আর ইনফ্লামেশনের ফিচার গুলো জানতে হবে, ইনফ্লামেশনের ফিচার গুলো জানতে হবে। ফিচার গুলো জানার আগে আমি একটা কথা বলে দিই ভাই, ভ্যাসোডাইলেশন। আচ্ছা, ভ্যাসোডাইলেশনটা হলো আর্লিয়েস্ট ইভেন্ট অফ একুইট ইনফ্লামেশন, আর্লিয়েস্ট ইভেন্ট অফ একুইট ইনফ্লামেশন। আর ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটি ইজ দ্য হলমার্ক ইভেন্ট অফ একুইট ইনফ্লামেশন। ভ্যাসোডাইলেশনটা হয় আর্টেরিওলে, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটিটা হয় ভেনিউলে। এই ছোট্ট ইনফরমেশনটা খেয়াল রাখেন ভাই। ঠিক আছে, কার্ডিনাল সাইন, রুবর, ক্যালোর, টিউমর, ডোলর, ফাংশিওলেসা। রুবর মানে রেডনেস, ক্যালোর মানে হিট, টিউমর মানে সোয়েলিং, ডোলর মানে পেইন, ফাংশিওলেসা মানে লস অফ ফাংশন। এই ফিচার গুলা খেয়াল রাখবো ভাই আমরা। ঠিক আছে, এক্সুডেট ট্রানজুডেটের যে ফিচার গুলো আছে, এক্সুডেটটা হলো ভাই আমাদের ইনফ্ল্যামেটরি কন্ডিশন, ট্রানজুডেটটা হলো ভাই নন ইনফ্ল্যামেটরি কন্ডিশন। সুতরাং এক্সুডেটে আমরা ভ্যাসোডাইলেশন পাবো এবং এই যে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটিটা পাবো। সুতরাং এক্সুডেটে আমাদের ফ্লুইডও লিকেজ হবে, ফ্লুইডের সাথে প্লাজমা প্রোটিনটাও লিকেজ হবে। ঠিক আছে, কিন্তু ট্রানজুডেটে যেহেতু ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়েবিলিটি হচ্ছে না,
সুতরাং এখানে ফ্লুইড লিকেজ হবে, প্রোটিন লিকেজ যে হবে না তা না, কিন্তু প্রোটিনের পরিমাণটা থাকবে কম। কিন্তু এখানে যেহেতু গ্যাপ তৈরি হচ্ছে, প্রোটিনও লিকেজ হবে, ফ্লুইডেরও লিকেজ হবে, সেলেরও লিকেজ হবে, ক্লটিং ফ্যাক্টরও রিলিজ হবে, সবকিছুই লিকেজ হবে। ঠিক আছে ভাইয়া? তো এক্সুডেটে আমরা প্রোটিন কনসেন্ট্রেশনটা হাই পাবো, ফিব্রিনোজেনে আমরা জানি 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটাও পাবো আমরা। প্রোটিন কন্টেন্ট হাই দেখে স্পেসিফিক গ্রেভিটিও আমরা বেশি পাবো, এখানে সেলগুলোও বেশি পাবো, এটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন। এলডিএইচটাও বেশি পাবো, এলডিএইচ এর মেইন সোর্সই হলো আরবিসি, আরবিসি যেহেতু এক্সুডেটে বেশি পাবো, সুতরাং এলডিএইচ এর পরিমাণটা আমরা এক্সুডেটে বেশি পাবো ভাইয়া। ঠিক আছে, এই ফিচারগুলো একবার দেখে রাখেন। কেমোটেক্সিস, নিউট্রোফিলের জন্য কারা কেমোটেকটিক এজেন্ট, ইওসিনোফিল এর জন্য কারা কেমোটেকটিক এজেন্ট, মনোসাইট ম্যাক্রোফেজের জন্য কারা কেমোটেকটিক এজেন্ট, শুধুমাত্র কেমোটেকটিক ফ্যাক্টর গুলার নামগুলো আমরা দেখে রাখবো, শুধুমাত্র কেমোটেকটিক ফ্যাক্টর গুলার নামগুলো আমরা দেখে রাখবো ভাই। ঠিক আছে ভাই? তারপর আসেন ফ্যাগোসাইটোসিস, এটা থেকে আমরা একটা কোশ্চেন পেয়েছি। আমি তো আজকে শুধুমাত্র আপনাদের বইগুলা দাগিয়ে দেব, তো যখন ক্লাস আপনারা করবেন, ক্লাসে আপনাদের যখন এক্সট্রা কিছু ইনফরমেশন বা যখন আনসার বা কোশ্চেন যখন নিয়ে আলোচনা করা হয়, তখন দেখবেন ফ্যাগোসাইটোসিস থেকে যে কোশ্চেনটা এসেছে, আমি ফ্যাগোসাইটোসিস টপিকটা বলে তারপর আমি প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন যাবো। হুবু ভাই রেসিডেন্সির কোশ্চেনটা তুলে দিয়েছে। রেসিডেন্সির কোশ্চেনে 2টা ট্রু স্টেটমেন্ট ছিল, একটা উধাও করে দিয়ে বাকি 4টা স্টেটমেন্ট দিয়ে দিছে, ওটা মাঝখানে একটা ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে? তো ফেগোসাইটোসিসের 3টা স্টেপস ভাইয়া। একটা হলো রেকগনিশন, অর্গানিজমের কাছে যখন ডাব্লিউবিসি যাবে তখন আগে ডাব্লিউবিসি কে চিনতে হবে যে এটাই হলো অর্গানিজম যাকে আমি কিল করতে আমি ইন্ট্রাভাস্কুলার থেকে এক্সট্রাভাস্কুলার টিস্যু স্পেসে এসেছি। তারপর তাকে এনগালফ করে ডাব্লিউবিসি তার ভিতরে নিয়ে যাচ্ছে, তারপর তাকে কিলিং করবে, তারপর তাকে মেইন স্টেজ যেটা কিলিংটা করবে। আচ্ছা, এই যে রেকগনিশন এবং অ্যাটাচমেন্ট তাকে চিনতে তাকে সাহায্য করবে হলো অপসোনিন। তো আমাদের অনেকগুলো অপসোনিন আছে, কমপ্লিমেন্টের মাঝখানে আছে C3b, ইমিউনোগ্লোবুলিনের মাঝখানে আছে ইমিউনোগ্লোবুলিন জি, এটি হলো একমাত্র স্পেসিফিক অপসোনিন। তারপরে হলো মান্নান বাইন্ডিং লেকটিন, সি রিঅ্যাক্টিভ, এই নামগুলো পড়বেন। অপসোনিন ছাড়াও ডাব্লিউবিসি চিনতে পারে, অপসোনিন ছাড়াও ডাব্লিউবিসি চিনতে পারে যে এটা হলো একটা মাইক্রো অর্গানিজম। হাউ? আমরা আপনাদের যদি আপনারা যারা মাইক্রোবায়োলজি ক্লাস করেছেন বা মাইক্রোবায়োলজি পড়াশোনা করেছেন, আপনারা জানেন যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালে একটা সাবস্টেন্স থাকে, দ্যাট ইজ লাইপোপলিস্যাকারাইড, হুইচ ইজ অ্যান এক্সোটক্সিন, সরি এন্ডোটক্সিন। তো ওই লাইপোপলিস্যাকারাইড যদি আপনার ম্যাক্রোফেজ যদি দেখে ফেলে, তখন সে চিনে ফেলে যে এটা তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আমার ওকে কিল করতে হবে। তো লাইপোপলিস্যাকারাইড যে এটা একটা এন্ডোটক্সিন, এটা কিন্তু ভাই কোনো অপসোনিন না, এটা কিন্তু ভাই কোনো অপসোনিন না ভাইয়া। আচ্ছা আচ্ছা, সো অপসোনিন ছাড়াও চিনতে পারে। তো আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো রেকগনিশন পোর্শনটা ভাই, আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো ভাই কিলিং পোর্শনটা ভাই, আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো ভাই কিলিং পোর্শনটা ভাই। আচ্ছা, তো এই কিলিং পোর্শনটা একটু দেখবেন, অক্সিন ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজমের নামগুলো দেখবেন, অক্সিন ইন্ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজমের নামগুলো একটু দেখবেন ভাই। ঠিক আছে? আচ্ছা, কেমিক্যাল মিডিয়েটরস, কেমিক্যাল মিডিয়েটরসে যাব, কিন্তু যাওয়ার আগে আমি একটু কোশ্চেনটা একটু দেখে নিই। আচ্ছা, ফলোইং সেলস আর ইনভলভড ইন ইকুইটি ইনফরমেশন। দেখেন ভাই, আপনারা কি ধরনের কনফিউশনে আপনারা পড়তে পারেন পরীক্ষার হলে, এটা আমি একটু বলে দিই। এটা আসলে আপনাদের ফল্ট না, আপনারা যদি এই ধরনের কনফিউশনে পড়েন, আমাদেরও ফল্ট না। যিনি কোশ্চেন করতেছে এখন উনাকে তো বলা যাচ্ছে না যে উনার ফল্ট, কিন্তু আলটিমেটলি ফল্টটা উনারই। দেখেন, ফলোইং সেলস আর ইনভলভড ইন ইকুইটি ইনফ্লামেশন। এখন এই ধরনের কোশ্চেন যদি আপনারা যখন দেখবেন, আপনাদের মনে হবে ভাই এখানে তো আনসার 2টা। কেন ভাই আনসার 2টা? এই যে ভাই এখানে লেখা তো এটা, কিন্তু এখানে তো ভাই নিউট্রোফিল ছাড়া আর কোনো একুইটি ইনফ্লামেশনের সেল নাই ভাই। ইপিথেলিয়াল সেল ক্রনিক ইনফ্লামেশন, লিম্ফোসাইট ক্রনিক ইনফ্লামেশন, বিটা সেলের সাথে তো ভাই ইনফ্লামেশনের কোনো সম্পর্কই নেই। কিন্তু এই যে সেলস লেখাটা দেখে তখন অনেকে এটা ডাবল আনসার করে আসছে। এখন ঘটনাটা কি ঘটছে আমি বলে দিই ভাই, এটা প্রিভিয়াস রেসিডেন্সির কোশ্চেন। এখানে আরেকটা স্টেটমেন্টে ছিল ম্যাক্রোফেজ, ওইটাও ছিল ট্রু। তো কোশ্চেন ছিল এটা। এখন ওই স্যার কি করছেন, এটা তো তুলে দিছেন, এটা তুলে এখন এই 4টা স্টেটমেন্ট, এই 4টা স্টেম আছে, এটা মাঝখানে আনসার এটা, কিন্তু উনি ওই কোশ্চেন থেকে সেলস এর যে এসটা যে তুলে দিবে এটা তুলে দেন, যার কারণে পরীক্ষা হলে আপনারা কনফিউশন ভুগতেছেন যে বলে দিয়েছে সেলস, তার মানে তো আনসার তো 2টা হবে, এখানে এখানে তো একটা দাগে আসা যাবে না, কিন্তু আনসার কিন্তু একটাই, এটা। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, ফেগোসাইটোসিস প্রমোটেড বাই, এইটা হলো ভাইয়া প্রিভিয়াস রেসিডেন্সির কোশ্চেন। এখানে আরেকটা অপশন ছিল, সেটা অপশনটা ছিল হলো ইমিউনোগ্লোবুলিন। তো এটাও ছিল ট্রু স্টেটমেন্ট, এটাও ছিল ট্রু স্টেটমেন্ট, এটা যেহেতু তুলে দেওয়া হয়েছে আনসার আছে এটা। ফ্যাগোসাইটোসিস প্রমোটেড বাই, ফ্যাগোসাইটোসিস কে পরের স্টেপে কে নিয়ে যাচ্ছে, ফ্যাগোসাইটোসিস কে পরের স্টেপে কে নিয়ে যাচ্ছে। তো ফ্যাগোসাইটোসিস স্টেপই আছে ভাই 3টা। একটা হলো ভাইয়া রেকগনিশন, একটা হলো ভাই এনগালফমেন্ট, একটা হলো কিলিং। তাহলে প্রমোশন হচ্ছে ভাই রেকগনিশন স্টেপ থেকে। তাহলে রেকগনিশন হতে পারে যে C3b, এইটা হলো ভাই আমাদের
প্রমোশন করবে হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে ভাই? ভাই অ্যান্সারটা কি হবে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। আচ্ছা, তারপরে মরফোলজিক্যাল টাইপ অফ ইকুইডিনেশন, এই জায়গা থেকে একটু এক্সাম্পল গুলো একবার দেখে রাখবেন। এই যে এক্সাম্পল গুলো একবার দেখে রাখবেন, এক্সাম্পল গুলো একবার দেখে রাখবেন। আউটকাম অফ ফেট অফ একুইড ইনফ্লেশন, চারটা ফেট একবার দেখে রাখবেন। যদি ফেগোসাইটোস কেমোটেক্সিস যদি খুব ভালো হয়, কমপ্লিট রেজলিউশন। যদি আপনার স্ট্যাফোরিয়াস দিয়ে যদি ইনফেকশন হয়, তাহলে সাপুরেশন অ্যাবসেস ফর্মেশন হতে পারে। যদি আপনার কেমোটেক্সিস ফেগোসাইটোস দুইটাই ফেল করছে, তাহলে সে একুইড ইনফ্লামেশন টার্ন করবে ক্রনিক ইনফ্লামেশনে ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, আর এখন আসেন কেমিক্যাল মিডিয়েটরস। কেমিক্যাল মিডিয়েটরস থেকে সেল ডিরাইভড মিডিয়েটর কি কি আছে, প্লাজমা প্রোটিন ডিরাইভড মিডিয়েটর কি কি আছে, এটা একটু খেয়াল রাখবেন ভাই। সেল ডিরাইভড এর মাঝখানে প্রিফর্মড কারা, নিউলি সিনথেসাইজড কারা, শুধুমাত্র নাম পড়বেন, সোর্স পড়ার দরকার নেই। সোর্স পড়ার দরকার নেই, শুধুমাত্র নাম। প্রিফর্ম চারটা আছে, হীরালাল সেন সবাই বলে যে হিস্টামিন, লাইসোমাল এনজাইম, সেরোটোনিন। ঠিক আছে? আরেকটা আছে প্রোটিওগ্লাইকেন। শুধুমাত্র নাম এগুলা, যে প্রিফর্ম কারা, নিউলি সিনথেসাইজড কারা, প্লাজমা প্রোটিন ডিরাইভড কারা ভাই। ঠিক আছে? আচ্ছা, অ্যারাকিডোনিক অ্যাসিডের আমি আর পরবর্তী জায়গায় যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, আরো দুইটা জিনিস পড়বেন ভাই। হিস্টামিন পড়বেন, সেরোটোনিন পড়বেন, এই দুইটা জিনিস পড়বেন। ঠিক আছে? হিস্টামিনের সোর্স হলো ভাইয়া মাস্ট সেল, বেজোফিল, প্লাটিলেট, এই তিনটা হলো সোর্স। আর ফাংশন হলো ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। ভ্যাসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এই দুইটা হলো ভাইয়া ফাংশন। আর সেরোটোনিনের সোর্স হলো ভাই দুইটা, একটা হলো প্লাটিলেট, একটা হলো এন্টারোক্রোমাফিন সেল। আর সেরোটোনিনের ফাংশন হলো ভাই দুইটা, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি এন্ড ভ্যাসোকনস্ট্রিকশন। হিস্টামিন ভ্যাসোডাইলেটেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, সেরোটোনিন ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি এন্ড ভ্যাসোকনস্ট্রিকশন। সাথে সোর্সটাও খেয়াল রাখবেন। এই দুইটা ভ্যাসো অ্যাক্টিভ অ্যামাইন অবশ্যই পড়ে যাবেন। সেরোটোনিন কি ভেসো কনস্ট্রিকশন শুধু করে নাকি ভ্যাসোকনস্ট্রিকশন, ডাইলেট? ভ্যাসোকনস্ট্রিকশন ভাই। রবিন্স 10th এডিশনে ভ্যাসোকনস্ট্রিকশন আছে ভাই, ভ্যাসোকনস্ট্রিকশনে আমি ভাই বলবো। ডেভিডসনে আছে ভ্যাসোডাইলেটেশন করে, কিন্তু প্যাথোলজি বইয়ে ভাই ভ্যাসোকনস্ট্রিকশন লেখা, আমি ভ্যাসোকনস্ট্রিকশনই বলবো ভাই। সেরোটোনিনের সোর্স প্ল্যাটিলেট আর কি বললেন? এন্টারোক্রোমাফিন সেল। আচ্ছা, তারপরে এই চারটা পড়তে হবে ভাই, যে কারা ভ্যাসোডাইলেটেশন করে, কারা ভ্যাসোকনস্ট্রিকশন করে, কারা ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করে, কারা কেমোটেক্সিস করে, কারা ফিভার করে, কারা পেইন করে, এই চারটা পড়তে হবে। আমি একটু আগে ভাই আপনাকে একটা কথা বলেছিলাম যে সেল ইনজুরি অ্যাডাপ্টেশন টপিকটা যখন আপনি পড়বেন, সবার শেষে আপনি পড়বেন সেলুলার অ্যাডাপ্টেশন এক্সাম্পল গুলা। ঠিক তেমনি আপনি যখন ইনফ্লামেশন টপিকটা পড়বেন, সবার শেষে এই চারটা পড়বেন। আপনার কেমোটেক্সিস পড়া শেষ, ফেগোসাইটিস পড়া শেষ, ক্রনিক ইনফ্লামেশনের যে জিনিসগুলো দাগিয়ে দিব ওই জিনিসগুলো পড়া শেষ, সবার শেষে আপনি এই জিনিসটা পড়বেন। সবার শেষে আপনি এই জিনিসটা পড়েন, তাহলে এই জিনিসগুলো অলরেডি আপনার পড়া হয়ে যাবে। এই জিনিসগুলো অলরেডি আপনার পড়া হয়ে যাবে ভাই। যেমন এই যে একটু আগে হিস্টামিন সেরোটোনিন যখন আমি যখন বলে ফেলছি, যখন আপনি জেনে যাবেন হিস্টামিন সেরোটোনিন ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি করে, আপনি প্রথম পয়েন্টের দিকে তাকাবেনই না। এই যে ভাই ভ্যাসোকনস্ট্রিকশন সেরোটোনিন, এই যে ভাই ভ্যাসোডাইলেশন হিস্টামিন। আচ্ছা, সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন দেখার দরকার নাই। একুইট ফেজ প্রোটিন মাইক্রোবায়োলজিতেও এটা পাবেন, ইমিউনোলজিতে এটা ইনফ্লামেশন টপিকেও আছে। একুইট ফেজ প্রোটিন গুলার নাম, একুইট ফেজ প্রোটিন গুলার নাম, একুইট ফেজ প্রোটিন গুলার নাম। ঠিক আছে? এটা আপনি ডাবল স্টার দিয়ে এই জায়গাটা একটু দেখে যাবেন, ডাবল স্টার দিয়ে এই জায়গাটা একটু দেখে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ক্রনিক ইনফ্লামেশনের সেল অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। এটাতে হলমার্ক সেল হলো মনোসাইট বা একুইট ইনফ্লামেশন হলমার্ক সেল, যেমন বলেছিলাম বাই নিউট্রোফিল, এটাতে বলবো হলো ম্যাক্রোফেজ। এটা হলো ক্রনিক ইনফ্লামেশনের ফিচার, এই তিনটা ফিচার। একুইট ইনফ্লামেশনের হলমার্ক ফিচার বলেছিলাম হলো ভাই ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, ক্রনিক ইনফ্লামেশনের হলমার্ক ফিচার হলো ভাই টিস্যু ডিস্ট্রাকশন। একটা হলো ভাই হলমার্ক ফিচার, একটা হলো হলমার্ক সেল। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপরে পড়বেন হলো ভাইয়া ইপিথেলিয়াল সেল গ্রানুলোমা কোথায় কোথায় পাওয়া যায়, 9টা কন্ডিশনের নাম পড়বেন। নন কেজিটিং গ্রানুলোমার এক্সাম্পল, কেজিটিং গ্রানুলোমার এক্সাম্পল, সাপোরেটিভ গ্রানুলোমার এক্সাম্পল, ডিফিউজ গ্রানুলোমার এক্সাম্পল, এটা পড়বেন। সেলস অফ গ্রানুলোমাটা এই জায়গা থেকে দেখার দরকার নেই। সেলস অফ গ্রানুলোমা এই ছবিটা দেখবেন, ইপিথেলিয়াল সেল পাওয়া যায়, জায়ান্ট সেল পাওয়া যায়, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ পাওয়া যায়, লিম্ফোসাইট পাওয়া যায়, ফাইব্রোব্লাস্ট পাওয়া যায়। এই যে কানেকটিভ টিস্যু, এগুলো হলো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু পাওয়া যায়, নেক্রোসিস প্লাস মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে কেজিটিং গ্রানুলোমা, না থাকলে নন কেজিটিং গ্রানুলোমা। কারণ একটু আগে আমরা পড়ে আসছি যে গ্রানুলোমাতে কোন নেক্রোসিস পাওয়া যায়, কেজিয়েশন নেক্রোসিস। আরেকটা হলো প্লাজমা সেল, প্লাজমা সেল ভাই প্লাস মাইনাস, প্লাজমা সেলও থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে ভাইয়া? ল্যাংহেন্স টাইপ জায়ান্ট সেলটা কোন ডিজে পাওয়া যাচ্ছে,
তারপরে রিচ স্টানবার্গ জায়ান্ট সেল কোন ডিজে পাওয়া যাচ্ছে, আমরা সবাই জানি হজকিন্স লিম্ফোমাতে পাওয়া যাচ্ছে। অ্যাশকপ জায়ান্ট সেল কোন ডিজে পাওয়া যাচ্ছে, রিউমেটিক হার্ট ডিজে পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো জেনে যেতে হবে ভাইয়া। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি রিচ স্টানবার্গ জায়ান্ট সেলটা হয়তো মেডিসিনে পাবেন, বাট অ্যাশকপ জায়ান্ট সেলটা মেডিসিনে হয়তো পেতে পারেন রিউমেটিক ডিজিজে। ল্যাঙ্গেন্স টাইপ অফ জায়ান্ট সেলটা পাচ্ছেন টিবিতে এবং সার্কুলেট। আচ্ছা ভাই, দিস ইজ অল অ্যাবাউট ভাই ইনফ্লামেশন। হিস্টামিন কজেস ভেসোডাইলেটেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন ভাই হিলিং। হিলিং আমি আগেই বলেছি একদম আপনাদের আজকে সেশনের শুরুতে যে হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার পোর্শন থেকে আমাদের এখন পর্যন্ত যে কোশ্চেন গুলো এসেছে, দুইটা কোশ্চেন এসেছে, বাট দুইটা কোশ্চেনে একটা কোশ্চেনও ভাই কিন্তু হিলিং পোর্শন থেকে আসে নাই, হেমোডাইনামিক ডিসঅর্ডার থেকে এসেছে। তো আমরা হিলিং যে আমরা শীটে মানে আপনাদের যে শীট বা বই আপনারা যেটাই বলেন ওই জায়গায় যে দেই নেই তা না, দিয়েছি, কিন্তু যেটুকু না পড়লেই না ওই জায়গাটা দিয়েছি ভাই, ঠিক আছে। আচ্ছা, যে হিলিং এর তিনটা টাইপ আছে ভাই, আমরা সবাই জানি ভাই, প্রাইমারি হিলিং, সেকেন্ডারি হিলিং বা ডিলেট প্রাইমারি বা টারশিয়ারি হিলিং। এই জায়গাটা একটু দেখবেন। স্মল একটা উন নিয়ে পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি সুচারিং দিয়ে উনটা ক্লোজ করে দিলেন, ক্লিন উন ছিল, সেটা ভাইয়া প্রাইমারি হিলিং এ যাবে ভাইয়া। অনেক লার্জ একটা উন্ড আপনি কোনোভাবে ক্লোজ করতে পারছেন না ভাইয়া, ফান নিয়ার ফার দিয়েও পারছেন না, উন্ডটা আপনি ওপেন রাখছেন, ওপেন ড্রেসিং করছেন, এটা সেকেন্ডারি হিলিং এ যাবে ভাইয়া। আপনি মিনিমাম একটা উন্ড নিয়ে আসলো ভাইয়া, কিন্তু স্মল ইন যদি নিয়ে আসে আপনি চিন্তা করতেছেন হয়তো বা প্রাইমারি হিলিং এ যাবে, কিন্তু সেটা যদি ভাই অ্যাবসেস হয়, স্মল উন্ড, স্মল অ্যাবসেস, আপনি ইনসিশন দিয়ে কি ভাই উন কখনো ক্লোজ করবেন না? তবে আপনি তো কখনো উন ক্লোজ করবেন না। যদি উন ক্লোজ না করেন সেটা কখনো প্রাইমারি হিলিং এ যাবে না ভাইয়া, এই কথাটা মনে রাখেন। উন যদি ক্লোজ না করেন কখনো সেটা প্রাইমারি হিলিং এ যাবে না ভাইয়া, এটা মনে রাখতেই হবে ভাইয়া। এক, দুই, টারশারি হিলিং অথবা ডিলেট প্রাইমারি হিলিং, এটা কি স্মল একটা উন্ড নিয়ে আসলো, আপনি চাচ্ছেন উনটা ক্লোজ করতে, কিন্তু আপনার সিনিয়র বললো যে ইনফেকশন আছে, একটু পরে ক্লোজ করো, তুমি ডেইলি ড্রেসিং করো, ডেইলি ড্রেসিং করো বা অল্টারনেট ডেতে ড্রেসিং করো। তো আপনি অল্টারনেট ডেতে ড্রেসিং করে দেখলেন যে উনটা এখন 4-5 দিন পরে উনটা এখন একটু ভালো কন্ডিশনে আছে, ঠিক আছে, তখন আপনি উনটা ক্লোজ করবেন, এবং উন ক্লোজ করা মানেই ভাই প্রাইমারি হিলিং। কিন্তু একটু ডিলে করে ক্লোজ করতেছেন, ডিলেট প্রাইমারি হিলিং বা টারশিয়ারি হিলিং ভাই। আর যেটা পড়বেন উন্ডিলিং এর ফ্যাক্টর, উন্ডিলিং এর ফ্যাক্টর পড়বেন ভাই, লোকাল কি কি ফ্যাক্টর আছে, সিস্টেমিক কি কি ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলা পড়বেন। এটা আপনি একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি যখন, আমি মেডিকেল নিয়ে কথা বলতেছি, আমি জাস্ট 10-15 সেকেন্ড অন্য একটা টপিকে কথা বলি। আপনি ধরেন ম্যাথ করতেছেন, আপনি যখনই ওইটাতে বেশি এফোর্ট দিতে যাবেন আপনি দেখবেন গুলাই ফেলতেছেন। ইজি রাখেন ভাই, যে কোনো জিনিস ইজি রাখেন, মাথাটা কুল রাখেন। পরীক্ষার হলে দয়া করে ভাই মাথাটা কুল রাখবেন ভাই, আপনার চান্স ভাই কেউ নিতে পারবে না ভাই, কেউ আপনার চান্স নিবে না ভাই। আল্লাহকে ডাকবেন, আবার আমার দোয়া নিয়ে যাবেন, ইনশাল্লাহ হবে ভাই। তো কি জানি বলে এই এই টপিক গুলাতে আমি যখন ক্লাস নিচ্ছি যে ভাই এটাতে একটু সহজ করে দেন, এটা একটু কোনোভাবে একটু মনে রাখার ওয়ে করে দেন, এটা মনে রাখার কিচ্ছু নাই ভাই, বিশ্বাস করেন ভাই। ইনফেকশন থাকলে উন্ডিলিং দিলে হবে। লোকেশন, একটা উন থাকতে পারে ফেসে, একটা থাকতে পারে লেগে, ফেসেটা তাড়াতাড়ি হিল করবে ভাই, লেগেরটা দিলে হবে ভাই। একটা ক্লিন উন থাকতে পারে, একটা কন্টামিনেটেড উন থাকতে পারে ভাই। তো কোনটা এনহান্স হবে কোনটা ডিলিট হবে আপনি জানেন? আপনি খুব সুন্দর সার্জারি করে আসছেন, কিন্তু ভিতরে একটা গজ রেখে আসছেন, ফরেন বডি রেখে আসছেন, উন্ডিলিং তো ভাই হবে না ভাই। ইয়াংদের উন্ডিলিং রিপিট হবে, অ্যাডাল্টদের ডিলেতে হবে। নিউট্রিশন সবগুলা উন্ডিলিং এনহান্স করবে, ভিটামিন ডি উন্ডিলিং এ কাজ করবে না, শুধুমাত্র বোন হিলিং এ কাজ করবে, ঠিক আছে। সিস্টেমিক ডিজিজ, এনিমিয়া, সিস্টেমিক ইনফেকশন, ডায়াবেটিস মেলাইটাস, ব্লিডিং ডিসঅর্ডার, মেলিগনেন্সি, ঠিক আছে, এগুলো থাকলে উন্ডিলিং কি হবে ভাই? ডিলে হবে। স্টেরয়েড উন্ডিলিং ডিলে করবে, কোল্ড টেম্পারেচার উন্ডিলিং ডিলে করবে, ওবেসিটি থাকলে উন্ডিলিং ডিলে হবে, স্মোকিং থাকলে উন্ডিলিং ডিলে হবে ভাই। তাহলে একবার জাস্ট রিডিং দিবেন ভাই, স্টেম আপনাকে আপনার আনসারে নিয়ে যাবে, এটা মুখস্থ করতে যাবেন না, এখানে মুখস্থ করার কিছুই নেই ভাই। আচ্ছা, তারপর আসেন ভাই ইডিমা। ইডিমাতে এক্সুডেট ট্রানজুডেটের যে ডিফারেন্স আছে এটা আমরা অলরেডি একবার দেখে এসেছি, এটা আর এখন দেখার দরকার নেই। কজেস অফ ইডিমাটা একটু দেখবেন ভাই, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের এক্সাম্পলটা দেখবেন, রিডিউস কলোয়েডাল অসমোটিক প্রেসারের এক্সাম্পলটা দেখবেন, লিম্ফেটিক অবস্ট্রাকশনের কারণে কি কি কন্ডিশন ইডিমা হয়, সোডিয়াম রিটেনশনের এক্সাম্পল গুলো একটু দেখবেন, জাস্ট এক্সাম্পল। এই পেজ পড়া লাগবে না ভাইয়া, এই পেজটা পড়া লাগবে না ভাইয়া। আচ্ছা, তারপরে আসেন ভাই কনজেশন, হাইপারমিয়া কনজেশন থেকে কনজেশনের এক্সাম্পল গুলা পড়বেন, কনজেশনের এক্সাম্পল গুলা পড়বেন। এই যে কনজেশনের যে 6টা এক্সাম্পল এটা দেখবেন। আর ক্রনিক কনজেশনের একটা হলমার্ক আছে, এই হলমার্কটা খেয়াল রাখবেন।
এটা হলো ক্রনিক কন্ডিশনের হলমার্ক। এটা হলো ক্রনিক কন্ডিশনের হলমার্ক। এটা হলো ক্রনিক কন্ডিশনের হলমার্ক। এটাকে অনেকে হার্ট ফেলিউর সেল বলে। এটাকে অনেকে হার্ট ফেলিউর সেল বলে। তো ক্রনিক কন্ডিশনের এক্সাম্পল গুলো পড়বেন আর ক্রনিক কন্ডিশনের হলমার্কটা খেয়াল রাখবেন। ডিআইসি সম্ভবত আপনাদের ব্লাড ফিজিওলজিতে আপনাদের শারমিন আপু মনে হয় এটা আপনাদের সাথে কথা বলেছে, নাহলে আমি একটু বলে দিচ্ছি যে ডিআইসির কজ পড়তে হবে, ডিআইসির ল্যাব ফাইন্ডিং পড়তে হবে। এই দুইটা জিনিস পড়তেই হবে, পড়তেই হবে। এবং ডিআইসি ল্যাব ফাইন্ডিং পড়ার আগে খুব বেশি সময় লাগবে না ভাই। আপনাদের শারমিন আপু মনে হয় আপনাদের সাথে কথা বলছে। শারমিন যদি এক্সট্রিনসিক পাথ ইন্ট্রিনসিক পাথ আপনাদেরকে বলে থাকে পড়ার জন্য পড়বেন, না বলে থাকলে যদি আপনি চান যে হেমোফিলিয়াতে টাইম গুলা কি হয়, ভন উইলেভেন ডিজ এর টাইম গুলা কি হয়, ডিআইসি তে টাইম গুলা কি হয়, এটা যে ডিআইসি তে কোন টাইম বাড়ে, ভন উইলেভেন ডিজ এ কোন টাইম বাড়ে, এই কোয়েশ্চেন গুলা, হেমোফিলিয়াতে কোন টাইম কি হয়, এই কোয়েশ্চেন গুলো যদি পারতে চান আপনাকে এক্সট্রিনসিক পাথওয়ে ইন্ট্রিনসিক পাথওয়ের বেসিক ধারণা আপনার ভিতর থাকতেই হবে, না হলে মুখস্থ করবেন। এটাতে বিটি পারে, এটাতে পিটি পারে, এটাতে সিটি পারে, এটাতে পিটিটি পারে, তখন এগুলা করবেন ভাই। ঠিক আছে। আচ্ছা, থ্রম্বোসিস, থ্রম্বোসিসের ভার্কোস্ট্রাইডের কম্পোনেন্ট গুলা খেয়াল রাখবেন। তিনটা কম্পোনেন্ট বা ভার্কোস্ট্রাইডের: এন্ডোথেলিয়াল ইনজুরি, অল্টারেশন অফ নরমাল ব্লাড ফ্লো, দুইটা জিনিস আছে, টার্বুলেন্স আছে, স্টেসিস আছে, আর একটা হলো ব্লাড হাইপারকোয়াগুলিটি আছে ভাই। এই জিনিসটা খেয়াল রাখবেন ভাই। আর এটা হলো, এই চারটা হলো রিস্ক ফ্যাক্টর অফ থ্রম্বোসিস, রিস্ক ফ্যাক্টর অফ থ্রম্বোসিস। ঠিক আছে ভাই, রিস্ক ফ্যাক্টরস অফ থ্রম্বোসিস। কিছু আছে প্রাইমারি রিস্ক ফ্যাক্টর, কিছু আছে সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টর। সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টরের মাঝখানে আবার হাই রিস্ক ফ্যাক্টর আছে, লো রিস্ক ফ্যাক্টর আছে। ঠিক আছে, এই বক্সটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাই। আচ্ছা, তারপরে যেটা পড়বেন থ্রম্বাসের ফেট। থ্রম্বাসের ফেট, এই জায়গায় আমি আপনাকে কিছু জিনিস বলবো ভাই। থ্রম্বাস, হোয়াট ইজ থ্রম্বাস বা হোয়াট ইজ থ্রম্বোসিস? থ্রম্বোসিস হলো প্রসেস অফ এ ফর্মেশন অফ এ থ্রম্বাস। একটা থ্রম্বাস ফর্মেশন এর যে প্রসেস সেটাকে আমরা বলি ভাই থ্রম্বোসিস। তাহলে হোয়াট ইজ থ্রম্বাস? ইন্ট্রাভাস্কুলার ক্লটেড মাস ইজ কল্ড থ্রম্বাস। ইন্ট্রাভাস্কুলার যদি একটা ক্লট ফর্মেশন হয়, ইন্ট্রাভাস্কুলার যদি একটা মাস ফর্মেশন হয়, সেটাকে আমরা বলে থাকবি হলো ভাই থ্রম্বাস। ঠিক আছে ভাই। এখন থ্রম্বাস অ্যাটাচ থাকতে পারে ভাই, যে ব্লাড ভেসেলের ভিতরে ভাই একটা যদি ক্লট ফর্মেশন হয়, সেটাকে আমরা কি বলবো ভাই? থ্রম্বাস। থ্রম্বাস ভাই ব্লাড ভেসেলের সাথে অ্যাটাচ থাকতে পারে ভাই, থ্রম্বাস ব্লাড ভেসেল থেকে ভাই ডিটাচড হয়ে যেতে পারে। আচ্ছা, এই দুইটা জিনিস কি লিখেছি একটু পরে বলতেছি। যদি ডিটাচড একটা থ্রম্বাস যদি ডিসটেন্স সাইডে চলে যায়, ওটাকে আমরা কি বলবো ভাই? এম্বোলিজম। আর থ্রম্বাস যদি অ্যাটাচ থাকে ভাই, তাহলে আপনি যদি থ্রম্বোলাইটিক থেরাপি ইউজ করেন, তাহলে থ্রম্বাসটা ভেঙে যেতে পারে, থ্রম্বোলাইসিস হতে পারে, প্রপাগেশন মানে মুভমেন্ট, মুভমেন্ট হতে পারে। আর এই থ্রম্বাসটা যদি অনেকদিন ধরে এখানে যদি আপনার এইভাবে ব্লাড ভেসেলের মাঝখানে যদি অ্যাটাচ থাকে, সেই জায়গায় ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে, সেই জায়গায় হাইলিন ডিপোজিশন হতে পারে, সেই জায়গায় আপনার ওসিফিকেশন হতে পারে, ক্যালসিফিকেশন, হাইলাইনেশন এগুলো হতে পারে ভাইয়া। আচ্ছা, এখন এই এ দিয়ে কি বললাম, ভি দিয়ে কি বললাম? এ দিয়ে মানে হলো ভাই আর্টেরিয়াল থ্রম্বাস, ভি দিয়ে হলো ভাই ভেনাস থ্রম্বাস। ভেনাস থ্রম্বাসটা ইউজুয়ালি ডিটাচড হয়, আর্টেরিয়াল থ্রম্বাসটা ইউজুয়ালি অ্যাটাচ থাকে। যে সোহাগ ভাই, ভেনাস থ্রম্বাস কি কখনো অ্যাটাচ থাকে না? অ্যাটাচ থাকে ভাই। আর্টেরিয়াল থ্রম্বাস কি কখনো ভাই ডিটাচড হতে পারে না? হতে পারে ভাই। আমি বলতেছি ইউজুয়ালি ডিটাচড হয় ভেনাস থ্রম্বাসটা, তার মানে ইউজুয়ালি এম্বোলিজম হয় ভেনাস থ্রম্বাসটা। আর আর্টেরিয়াল থ্রম্বাসটা ইউজুয়ালি সাধারণত কি থাকে ভাই? অ্যাটাচ থাকে। আর ভেনাস থ্রম্বাসটা ইউজুয়ালি ডিটাচড হয়ে যায়। ভেনাস থ্রম্বাইয়ের মোস্ট কমন সাইট হলো লোয়ার লিম্ব, লোয়ার লিম্বের ভেইন। তাহলে সবচেয়ে বেশি কোন জায়গায় ভেনাস থ্রম্বোসিসের সাইট অফ অরিজিনটা কি ভাই? লোয়ার ভেইনস অফ লোয়ার লিম্ব। আর আর্টেরিয়াল থ্রম্বাসের মোস্ট কমন সাইট হলো ভাই করোনারি আর্টারি। করোনারি আর্টারিতে মোস্ট কমন সাইট অফ আর্টেরিয়াল থ্রম্বোসিস ভাই। ঠিক আছে। আচ্ছা, ভেনাস থ্রম্বোসিসের সবচেয়ে বেশি থাকে হলো আরবিসি। ভেনাস থ্রম্বোসিসের কম্পোজিশনে সবচেয়ে বেশি থাকে আরবিসি, যার কারণে ভেনাস থ্রম্বোসিসের কালারটা হলো রেড। আর আর্টেরিয়াল থ্রম্বোসিসে মোস্ট কমন মানে মোস্ট ডমিনেন্ট কম্পোজিশন বা সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হলো ভাই প্লাটিলেট। এবং প্লাটিলেটসে ভাই আপনার প্লাটিলেটসে যেহেতু কোনো কালার থাকে না, যার কারণে আর্টেরিয়াল থ্রম্বাসের কালারটাকে আমরা বলি ভাই পেইল। ঠিক আছে, তাহলে আপনাকে এই জায়গা থেকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো ভেনাস থ্রম্বাসটা ইউজুয়ালি ভাই ডিটাচড হয়ে যাচ্ছে, ভেনাস থ্রম্বাসটাই মেইনলি এম্বোলিজম হচ্ছে, ভেনাস থ্রম্বাসের মোস্ট কমন সাইট অফ অরিজিন ভেইনস অফ লোয়ার লিম্ব, আর্টেরিয়াল থ্রম্বাসটা ইউজুয়ালি অ্যাটাচ থাকতেছে, আর্টেরিয়াল থ্রম্বাইয়ের মোস্ট কমন সাইট হলো ভাই করোনারি আর্টারি, ভেনাস থ্রম্বাসের মোস্ট ডমিনেন্ট কম্পোনেন্ট হলো রেড ব্লাড সেল, that's why the color of venous thrombus is red or dark, and arterial thrombus is rich in platelets, that's why its color is pale. ঠিক আছে ভাই, এই কয়েকটা ইনফো ভাই খেয়াল রাখেন। এম্বোলিজম,
অনেক ধরনের এম্বোলিজম আছে, আপনারা জানেন 9 ধরনের এম্বোলিজম আপনারা দেখতেছেন, 9 ধরনের এম্বোলিজম আছে, যার মাঝখানে এই যে থ্রম্বাইজ এম্বোলিজম হয় এটাই 99%, এটাই 99%, বাকি সবগুলো মিলিয়ে হলো ভাই 1% ভাই। ঠিক আছে, আচ্ছা এখন আচ্ছা এই যে থ্রম্বো এম্বোলিজম যে হয়, যে থ্রম্বাস ফর্মেশন হয়ে যে এম্বোলিজম হয়, এটারই একটা এক্সাম্পল হলো ভাই পালমোনারি এম্বোলিজম। এবং আমরা জানি যে কোন থ্রম্বাইটা মেইনলি এম্বোলিজম হয়, ভেনাস থ্রম্বাইটা, যার কারণে দেখবেন পালমোনারি এম্বোলিজমের মোস্ট অফ দি সাইট অফ দি অরিজিন হলো ভাই ভেইনস অফ লেগ। ঠিক আছে ভাই, আচ্ছা তারপরে আরেকটা এম্বোলিজম একটু জেনে রাখবেন, ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বোলিজমের ফিচার গুলো একটু খেয়াল রাখবেন, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, নিউরোলজিক্যাল ডেফিসিট, আর স্কিনে হলো র্যাশ। ঠিক আছে ভাই, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, নিউরোলজিক্যাল ডেফিসিট, আর স্কিনে হলো র্যাশ। আচ্ছা এই হলো ভাইয়া এম্বোলিজম সম্বন্ধে আপনার পড়াশোনা। তারপরে আসেন ভাই ইনফার্কশন। ইনফার্কশন থেকে দুইটা জিনিস পড়বেন, রেড ইনফার্কশনের সাইট, হোয়াইট ইনফার্কশনের সাইট। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখেন ভাই, রেড ইনফার্কশনের সাইট, হোয়াইট ইনফার্কশনের সাইট। আচ্ছা তারপরে আসেন ভাই পরবর্তী টপিক শক। শক থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন এসেছে, বাট আনফরচুনেটলি যে কোশ্চেনটা এসেছে সেটা রেসিডেন্সির কোশ্চেন। আচ্ছা তো রেসিডেন্সি কোশ্চেন কি সলভ করতে হবে সব? আচ্ছা আমি আপনাকে কোশ্চেন আনসারটা দিব, আপনি আমাকে একটা কোশ্চেন আনসার দিবেন। কোশ্চেন ওইটা সলভ করার টাইম আছে কি আপনার? না ভাইয়া, তাহলে নেই। বাদ দেন, বাদ দেন, বাদ দেন, না আপু লাগবে না। ঠিক আছে, যেগুলা এসেছে এগুলা পারার মতো কোশ্চেন এসেছে। ঠিক আছে, না হলে এক একটা মেডিকেলে আপনার আপু দেখবেন, আপনার ওই 42-তে খোঁজ নিয়ে দেখবেন এক একটা মেডিকেল থেকে ইন্টার্নরা 70-80 জন করে এক একটা ব্যাচ থেকে চান্স পেয়েছে। ওরা তো রেসিডেন্সি প্রিপারেশন নেয়নি, ওরা কিভাবে চান্স পাচ্ছে? ঠিক আছে, রেসিডেন্সি আপনার কোশ্চেন সলভ করতে এখন যায় না, যেগুলো দাগায় দেওয়া হচ্ছে। দেখবেন আপু 39-এ প্যাথোলজি থেকে কোশ্চেন ছিল 25, 42-তে প্যাথোলজি থেকে কোশ্চেন মার্ক ছিল 25, আপনাদের হলো 5। ঠিক আছে, যেটা পড়তেছেন মোর দেন এনাফ। আচ্ছা আসেন শক। শকের কজোলজিটা খেয়াল রাখবেন। এই কজোলজি খেয়াল রাখার আগে আগে শকের টাইপ গুলা পড়বেন, শকের কি কি টাইপ আছে। হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক, এন্ডোক্রাইন শক। এন্ডোক্রাইনের শকে আপু দুইটা হরমোনের নাম খেয়াল রাখবেন, থাইরয়েড হরমোন এবং অ্যাড্রেনাল হরমোন। এই দুইটা হরমোনের ইমব্যালেন্সের কারণে ভাই আপনার এন্ডোক্রাইন শক হতে পারে, যেমন থাইরোটক্সিকোসিস ক্রাইসিস, মিক্সিডিমা, কোমা, অ্যাড্রিনাল ক্রাইসিস, এই জিনিসগুলা ভাই। কার্ডিওজেনিক শকের কজ গুলা পড়বেন ভাই, 7টা কজ আছে। প্রথম 4টাকে আমরা বলি ইন্ট্রিনসিক কজ, পরের 3টাকে আমরা বলি এক্সট্রিনসিক কজ। কারণ প্রথম 4টা যদি আপনি দেখেন, এমআই, এরিথমিয়া, রাপচার, রিগার্জিটেশন, ঠিক আছে, অ্যাওরটিক রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন, দি প্যাথোলজি লাইজ উইদিন দি হার্ট। প্রত্যেকটা জিনিসই প্যাথোলজি হার্টের ভিতরে, যার কারণে এটিগুলোকে আমরা বলি ইন্ট্রিনসিক কজ। আর মেসিভ পালমোনারি এম্বোলিজম, কার্ডিয়াক টেম্পোনেট, আর হলো টেনশন নিউমোথোরাক্স, এগুলো প্যাথোলজি লাইজ আউটসাইড দি হার্ট, যার কারণে এগুলোকে আমরা বলি ভাইয়া এক্সট্রিনসিক কজ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এক্সট্রিনসিক কজ অফ কার্ডিওজেনিক শক, এক্সট্রিনসিক কজ অফ কার্ডিওজেনিক শক আর দি এক্সাম্পল অফ অবস্ট্রাকটিভ শক। তাহলে কার্ডিওজেনিক শকের কজ হলো 7টা, আর অবস্ট্রাকটিভ শকের কজ হলো এই যে 3টা। তারপর হাইপোভলিমিক শকের একটু এক্সাম্পল কজ গুলো একটু দেখে রাখবেন, সবাই সব এগুলো জানেন, তে না জানার মতো কিছু নেই, একবার একটু দেখে রাখবেন। ডিস্ট্রিবিউটিভ শকের আন্ডারে কি কি শক আছে ভাই? সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, নিউরোজেনিক শক। এটা জেনে রাখবেন ভাই। শকের ফেজ, এই জায়গা থেকে আমাদের কোশ্চেন এসেছে ভাই বিসিএস, এই জায়গাটা আমরা একটু দেখতে হবে। শকের একটা ফেজ হলো ভাই নন প্রোগ্রেসিভ ফেজ। নন প্রোগ্রেসিভ ফেজে কি হচ্ছে ভাই? বেয়ার রিসেপ্টর স্টিমুলেশন হচ্ছে, ক্যাটেকোলামাইন রিলিজ হচ্ছে, রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন হচ্ছে, এডিএস রিলিজ হচ্ছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে আমার ভ্যাসো কনস্ট্রিকশন হবে, এডিএস রিলিজ হলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, সুতরাং সে ডাইউরেসিস প্রিভেন্ট করবে। ডাইউরেসিস যদি প্রিভেন্ট করে তাহলে আমাদের বডিতে ফ্লুইড থেকে যাবে ভাই, ফ্লুইড থেকে যাবে, ফ্লুইড বের হবে না ভাইয়া। ক্যাটেকোলামাইন যদি রিলিজ হয়, ইপিনেফ্রিন, ইপিনেফ্রিন যদি রিলিজ হয়, অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন যদি রিলিজ হয়, তার মানে আমাদের হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে ভাই। আর রেনিন এনজিওটেনসিন সিস্টেম যদি অ্যাক্টিভেশন হয়, আমার বডিতে একটা হরমোন চলে আসবে, তার নাম হলো ভাই অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন আমাদের বডিতে সোডিয়াম এবং ওয়াটারকে রিটেনশন করবে এবং পটাশিয়াম এক্সক্রিশন করবে, সেও ভাই আমাদের ফ্লুইড কনজার্ভ করবে ভাই। দিস ইজ নন প্রোগ্রেসিভ ফেজ, যে ব্লাড প্রেশার যেটা ফল ডাউন করেছিল সেটা বেড়ে গিয়ে ভাইয়া হাইপোটেনশন থেকে নর্মাল টেনশনে চলে যাবে ভাইয়া। কিন্তু এটা যদি ভাইয়া না হয়, পেশেন্ট চলে যাবে নন প্রোগ্রেসিভ ফেজে। প্রোগ্রেসিভ ফেজে হাইপোপারফিউশন হয়, ব্লাড সাপ্লাই যদি কমে যায় তাহলে হাইপোক্সিয়া হবে, এবং হাইপোক্সিয়া হলে অ্যারোবিক সবকিছু স্টপ হয়ে যাবে, অ্যানারোবিক
সবকিছু শুরু হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এন্ড প্রোডাক্ট আপনারা সবাই জানেন ল্যাকটিক অ্যাসিড, তার ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, পিএইচটা ফল ডাউন করবে, এবং নন প্রোগ্রেসিভ ফেজ থেকে যদি প্রোগ্রেসিভ ফেজে আসে তার মানে ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, আমার হবে হলো ভ্যাসোডাইলেটেশন। ঠিক আছে, এই যে ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া ভাইয়া, দিস ইজ দ্য হলমার্ক অফ প্রোগ্রেসিভ ফেজ, দিস ইজ দ্য হলমার্ক অফ প্রোগ্রেসিভ ফেজ, এটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস হয় প্রোগ্রেসিভ ফেজে, ডিআইসি, কোনো পেশেন্টের যদি ভাইয়া দেখেন যে ডিআইসি ডেভেলপ করতেছে, তার মানে ধরে নিবেন এই পেশেন্টের ভাইয়া অলরেডি প্রোগ্রেসিভ ফেজে আছে ভাইয়া, এই পেশেন্ট প্রোগ্রেসিভ ফেজে আছে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হলো ইররিভার্সিবল ফেজ, ওয়াইড স্প্রেড সেল ইনজুরি হয় ডিউ টু লাইসোসোমাল এনজাইম লিকেজের কারণে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে পেশেন্ট মারা যাবে, পেশেন্টের এআরডিএস ডেভেলপ করবে, রেসপিরেটরি শাটডাউন হবে, পেশেন্টের আপনার কার্ডিওভাস্কুলার কলাপস হবে, কার্ডিয়াক আউটপুট ফল ডাউন করবে, পেশেন্ট আপনার কাছে আসবে অলিগিউরিয়া নিয়ে, আলটিমেটলি ডেভেলপ করবে এনিউরিয়া, রেনাল শাটডাউন হবে, তারপর ট্রান্সলোকেশন অফ গাট অর্গানিজম হবে, ব্লাডে হেমাটোলজিতে দেখতে পারবেন যে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করছে। তো বিভিন্ন সিস্টেম, বিভিন্ন অর্গান, মাল্টি অর্গান ফেলিওরে পেশেন্ট আলটিমেটলি ভাইয়া মারা যাবে ভাইয়া। আচ্ছা, তারপর ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, এটা ভাই আপনারা সবাই জানেন, কিন্তু এই জিনিসগুলো আপনার পরীক্ষার জন্য লাগবে। পেশেন্টের পালস হবে রেপিড 3D পালস বা টেকিকার্ডিয়া, পেশেন্টের ব্লাড প্রেশার হাইপোটেনশন হবে, পেশেন্টের রেসপিরেটরি টেকিপনিয়া হবে, টেম্পারেচার কোল্ড ক্লেমি স্কিন, সাইনোটিক কোল্ড ক্লেমি স্কিন হবে, আরেকটা হবে পেশেন্টের রেসপিরেটরি রেট বেড়ে যাবে, টেকিপনিয়া হবে ভাইয়া, পেশেন্টের টেকিপনিয়া হবে ভাইয়া, পেশেন্টের টেকিপনিয়া হবে ভাই। ঠিক আছে, আচ্ছা, এখন এক্সেপশন কি? এক্সেপশন হলো নিউরোজেনিক শক, যেটাতে টেকিকার্ডিয়া থাকবে না ভাই, সেটাতে ব্রেডিকার্ডিয়া থাকবে ভাই, সেটাতে ব্রেডিকার্ডিয়া থাকবে ভাই। এক্সেপশন কি ভাই? এক্সেপশন হলো সেপটিক শক, সবগুলাতে কোল্ড ক্লেমি স্কিন। সেপটিক শকে ফার্স্টে আমরা পাবো ওয়ার্ম স্কিন, তারপরে আমরা পাবো কোল্ড ক্লেমি স্কিন। ওয়ার্ম স্কিনটা পাবো হলো আর্লি ফেজে, আর সেপটিক শকের দুইটা ফেজ, আর্লি ফেজ, লেট ফেজ। লেট ফেজে গিয়ে আমরা কোল্ড ক্লেমি স্কিনই পাবো ভাই, অন্য শকের মতো ভাই। আচ্ছা, তারপরে আসেন ভাই, এই হলো আমাদের শক বা হিলিং হেমোডাইনামিক চ্যাপ্টার। আচ্ছা, এইটা ভাইয়া নতুন বই অ্যাড করা হয়েছে, কিন্তু এটা আপনারা সব পাবেন সার্জারিতে, এটা সার্জারিতে এগুলো নিয়ে কথা বলা হবে ভাইয়া, বা আপনারা যারা ক্লাস করতেছেন বা আপনারা যারা সার্জারিটা যখন পড়বেন, সার্জারিতে শকের মনিটরিং এবং ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা সবকিছু সার্জারিতে দিয়ে দিয়েছি ভাই, এগুলো সব সার্জারিতে পড়বেন ভাই আপনারা। আচ্ছা, আমরা যদি একটু কোয়েশ্চেনটা দেখি ভাইয়া, এই যে যেমন এটা বেরি ল্যাবের টপিক, আপনারা সবাই জানেন মেটাবলিক রেসপন্স টু ট্রমা, এফ ফেজ, ফ্লো ফেজ, এগুলো সব বেরি ল্যাবের টপিক, এগুলো নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি না। আচ্ছা, প্রগ্রেসিভ ফেজ অফ শক, এই যে এটা হলো একটা রেসিডেন্সিয়াল কোয়েশ্চেন যেটা দিয়েছে, প্রগ্রেসিভ ফেজ অফ শকে কোনটা দেখা যায়? ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, পালমোনারি এম্বোলিজমের সোর্স কোনটা ভাই? ডিপ ভেইন অফ লেগ। ঠিক আছে, এই তিনটেই হলো ব্লাড ফিজিওলজির টপিক, আমি আর এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না যে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর কোনগুলো। আপনারা জানেন ব্লাড ফিজিওলজি যারা যারা পড়েছেন 1 থেকে 4 হলো প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর, কারণ এই চারটা ছাড়া কোয়াগুলেশন পাথওয়ে কখনো, কোয়াগুলেশন ক্যাসকেড কখনো কমপ্লিট হবে না। সুতরাং আনসার হলো ফিব্রিনোজেন। ক্রিসমাস ডিজ কোনটা, কারণ এগুলো সব ব্লাড ফিজিওলজির টপিক, আমি এখানে যাচ্ছি না ভাইয়া। আসেন জেনেটিক্স, সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে, বাট সবচেয়ে বেশি কোশ্চেন আসলে কি হবে? তার মানে কি আমি কি জেনেটিক্সই সবচেয়ে বেশি পড়বো? পড়তে পারেন, পড়তে পারেন, ওটাতে আমার পড়তে আপনার নিষেধাজ্ঞা নেই, বাট ভাই 5টা কোশ্চেন যে এসেছে সোহাগ ভাই, আপনি যে বলতেছেন 5টা কোশ্চেন এসেছে, 5টা কোশ্চেন এসেছে, কি এসেছে 5টা কোশ্চেন? আছেটা কি 5টা কোশ্চেন? মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের এক্সাম্পল এসেছে 3টা, টার্নার সিনড্রোম থেকে এসেছে একটা কোশ্চেন, ক্লাইনফেল্টার সিনড্রোম থেকে এসেছে একটা কোশ্চেন। আপনার পরীক্ষায় এটাই থাকবে, মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের এক্সাম্পল ছাড়া। আমি সবসময়, যারা এর আগেও আমার বিসিএস ছাড়া যারা এর আগেও আমার জেনেটিক্স ক্লাস করেছেন, আমি বলেছি আপনি যে কোনো এন্ট্রান্স পরীক্ষা দেন ভাই, পার্ট 1 দিবেন, রেসিডেন্সি দিবেন, বিসিএস পরীক্ষা দিবেন, এমআরসিএস দিবেন, এমআরসিপি দিবেন, এমআরসিইউজি দিবেন, মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের কোশ্চেন ছাড়া আপনি পরীক্ষা মানে এক্সাম আপনি আনসার করে আসতে পারবেন না। এটা আপনি পাবেনই পাবেন ভাই, এবং এটা থেকে কোশ্চেন করে ইজি ভাই, স্যাররা এটা থেকে কোশ্চেন করতে স্যার 1 মিনিটও লাগবে না, যার কারণে 2টা বিসিএস এই মেন্ডেলিয়ান ডিসঅর্ডার এক্সাম্পল এসে এসে গিয়েছে 3বার। ঠিক আছে ভাই, তো মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের এক্সাম্পল গুলা ভাইয়া, এই অটোজোমাল ডমিনেন্টের এক্সাম্পল, তারপরে পেজে আছে অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল, তারপরে পেজে আছে এক্স লিঙ্ক রিসিভের এক্সাম্পল, তারপরে পেজে আছে হলো এক্স লিঙ্ক ডমিনেন্ট এক্সাম্পল। আচ্ছা, এখন এটা নিয়ে আপনারা এই ক্লাসে আজকে ক্লাসে আপনারা জানতে চান যে ভাই মেমোনিক্স, মেমোনিক্স আমি চাইলে বলতে পারি, তবে হুনো এখন এই পলির মায়ে হ্যাঁ মার বয়ে ফ্যামিলি অশ্বপ্রহণরে পরীক্ষা হলে গিয়ে মেমোনিক্স ভুলে যাবেন। তাহলে ভাই এটা এতগুলো এক্সাম্পল মনে রাখার উপায় কি? ভাই আপনি এক্সাম্পল গুলা ভালো করে পড়বেন, যেই এক্সাম্পল গুলা
আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে ওগুলাই পরীক্ষা আসে। আপনার কাছে কোনগুলো ইম্পর্টেন্ট মনে হবে জানেন ভাই? আপনার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হবে, আপনার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হবে, আপনার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হবে, আপনার কাছে এইটা ইম্পর্টেন্ট মনে হবে। কারণ এই এক্সাম্পল গুলো আপনি শুনেছেন, এইটা কখনো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে না, এটা আপনার পরীক্ষায় কখনো আসবে না, এগুলো কখনো পরীক্ষা আসে না। যেমন আমি যে বললাম যে মেন্ডেলিয়ান ডিজঅর্ডার 3টা এক্সাম্পল এসেছে, 2বারই একটা এক্সাম্পল এসেছে। হেমোফিলিয়া কিসের এক্সাম্পল? এক্স লিঙ্ক ডিসিজ। বললাম না যে মেন্ডেলিয়ান ডিজঅর্ডারের 3টা এক্সাম্পল এসেছে পরীক্ষায়, 2বার একই কোশ্চেন আসছে। হেমোফিলিয়া কিসের এক্সাম্পল? এক্স লিঙ্ক ডিসিজ। তো কমন গুলো থাকবে ভাই পরীক্ষায়। যেমন অটোজোমাল রিসেসিভের এক্সাম্পল আমি যদি বলি যে থ্যালাসেমিয়া সিকেল সেল এনিমিয়া অটোজোমাল রিসেসিভ, এটা আপনাকে পারতে হবে ভাই। অ্যালকাপ্টোনিউরিয়া কিসের এক্সাম্পল? এটা আপনি ভুলে যান, অসুবিধা নাই ভাই। সিস্টিক ফাইব্রোসিস, উইলসন ডিজিজ, এটা আপনাকে পারতে হবে ভাই। এই গিলবার্ট সিনড্রোম, পেন্ড্রেট সিনড্রোম কিসের এক্সাম্পল? এটা ভুলে যান ভাই, অসুবিধা নাই। কমন এক্সাম্পল গুলা ভাই, লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, এই কমন এক্সাম্পল গুলো আপনার ভাই মাথায় থাকলেই হবে ভাই। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট রিসিভের এক্সাম্পল আমি তো বলেই দিলাম যে 2বার এসেছে ভাই, এটা খুব ভালো করে পড়তে হবে ভাই। ঠিক আছে, এইটাই ছিল 2বার, কিন্তু তারপরে বাকি এক্সাম্পল গুলো একটু ভালো করে পড়তে হবে ভাই। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, এলপোর্ট সিনড্রোম, এই এক্সাম্পল গুলো একটু পড়তে হবে ভাই। আচ্ছা, আর ক্রোমোজোমাল ডিজঅর্ডারে যখন যাব ভাই, ক্রোমোজোমাল ডিজঅর্ডারে ডাউন সিনড্রোম ট্রাইজোমি 21 এটা খেয়াল রাখবেন, আর ট্রাইজোমি 18 হলো ভাই এডওয়ার্ড সিনড্রোম, ট্রাইজোমি 13 হলো ভাই প্যাটাও সিনড্রোম, এটা খেয়াল রাখবেন। ডাউন সিনড্রোমের কজ, 3টা কজই পড়বেন, এটা মাঝখানে মোস্ট কমন কজ কোনটা এটা একটু দেখে রাখবেন। আর ডাউন সিনড্রোমের ফিচার, আপনি চাইলে রিডিংটা পড়তে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাইয়ের কথাটা মনে রাখেন, এই ছবিটা দেখে যান, ফিচারটা এই ছবিটা দেখে যান। এই ছবিতে যে ফিচার্স গুলো আছে মোর দেন এনাফ, এগুলো যদি পরীক্ষার হলে মনে থাকে ভাইয়া, এটা যদি পরীক্ষার হলে মনে থাকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপর টার্নার সিনড্রোম, এটার কিরিওটাইপিংটা খেয়াল রাখবেন ভাই, এটা আমাদের প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন, এটা খেয়াল রাখবেন। আর টার্নার সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে, এটা আপনি এই ছবিটা থেকে পড়লেই হবে। একটা ফিমেলের নর্মাল কিরিওটাইপিং থাকা উচিত 46XX, এই ভদ্রমহিলার আছে হলো 45X, তার মানে তার একটা এক্স ক্রোমোজোম কমে গেছে। এক্স ক্রোমোজোম সেকেন্ডারি ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ক্যারি করে, তার মাঝখানে একটা এক্স ক্রোমোজোম কম, সুতরাং তার সেকেন্ডারি ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক কমে যাবে ভাইয়া। তার মেয়েদের যেমন হেয়ারলাইন, চুল অনেক লম্বা হয়, তার হেয়ারলাইনটা সবসময় লো থাকবে, তার ওয়াইড শেপ চেস্ট থাকবে, তার শর্ট স্ট্রেচার থাকবে, তার ব্রেস্টের পুয়ার ডেভেলপমেন্ট হবে ভাই, ওয়াইডলি স্পেস নিপল থাকবে, হোল বডিতে এরকম পিগমেন্টেশন থাকবে ভাই, তার লাইফে কখনো মেনস্ট্রুয়েশনই হবে না ভাই, প্রাইমারি আমেনুরিয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপিং বাই 47XXY, একটা নরমাল মেলের ক্যারিওটাইপিং থাকে হলো বাই 46XY। এখন এই ভদ্রলোকের আছে 47XXY, তার একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা চলে আসছে। এই ভদ্রলোক মেল হলেও দেখেন তার এপিয়ারেন্সটা অনেকটা ফিমেলের মতো, কারণ তার ব্রেস্টে ডেভেলপমেন্ট হবে, তার ফিমেল টাইপ পিউবিক হেয়ার প্যাটার্ন হবে, এবং ক্লাইনফেল্টার সিনড্রোমের একটা নাম হলো ভাই সেমিনিফেরাস টিউবুল ডিসজেনেসিস। তার মানে সেমিনিফেরাস টিউবুল ঠিক মতো সিনথেসিস হতে পারছে না। সেমিনিফেরাস টিউবুল যদি ঠিক মতো সিনথেসিস হতে না পারে ভাই, লেডিক সেল আসবে না। লেডিক সেল যদি না আসে, টেস্টোস্টেরন আসবে না ভাই। টেস্টোস্টেরন যদি না আসে ভাই, স্পার্ম আসবে না। তো পেশেন্টের অ্যাজোস্পার্মিয়া হবে, পেশেন্ট টল স্ট্রেচার হবে, পেশেন্টের দেখেন বাইলেটারাল গাইনোকোমেশিয়া থাকবে, ঠিক মতো বিয়ার্ড গ্রোথ হবে না ভাইয়া। ঠিক আছে, পেশেন্টের যার ফলে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। ঠিক আছে, পেশেন্টের আপনার মাইট্রাল ভালস প্রলাপ থাকে ভাই। আর এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এই জায়গায় যে জিনিসটা লিখে দিয়েছি এই জায়গাটা খেয়াল রাখেন। আচ্ছা ভাই, তারপরে আসেন প্রিনেটাল ডায়াগনোস দেখার দরকার নেই, প্রিনেটাল ডায়াগনোস দেখার দরকার নাই। এক্সিন রিসিভ ডিসঅর্ডার, হেমোফিলিয়া, কেরোটিক টার্নার সিনড্রোম 45X, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, অটোজোমাল ডোমিনেন্ট, এটা বায়োকেমিস্ট্রি কোশ্চেন ভাই, এটা এই জায়গা থেকে দেখার দরকার নাই। আর 2টা 42তম বিসিএস এর কোশ্চেন আমরা একটু দেখে আসি। একটা কোশ্চেন 39-42-এ রিপিট হয়েছে ভাই, সেটা হলো হেমোফিলিয়া কোশ্চেনটা।
নিচের কোনটা শর্ট স্ট্রেচারের এক্সাম্পল না, সেটা হলো ক্লাইনফেল্টার সিনড্রোম, যেটা আমরা একটু আগে দেখলাম, টল স্ট্রেচার, আর হলো হেমোফিলিয়া, এক্স লিঙ্কড রিসিভ ডিসঅর্ডার। আর একটা টপিক বাকি আছে নিওপ্লাসিয়া, এটা থেকে কয়েকটা টপিক বলবো। আপনারা যারা যারা ডাইজেস্ট বইটা কিনেছেন, ডাইজেস্ট বইয়ে অলরেডি আমরা দিয়ে দিয়েছি যে নিওপ্লাসিয়া থেকে কোন টপিক কোন জায়গাটুকু না দেখলেই না, যদি কেউ ডাইজেস্ট বইয়ের পোর্শনটাও ফলো করে যেতে পারেন, ওটাও মোর দেন এনাফ ভাইয়া, ঠিক আছে? মনে থাকবে না সেটা হলো কথা, পড়তে পারবেন, মনে থাকবে না। আচ্ছা, বিনাইন টিউমার মেলিগন্যান্ট টিউমার নাম, শুধু নামগুলা পড়বেন ভাই। টিস্যু অফ অরিজিন মনে রাখার দরকার নাই, এটাও আগের মতোই। যখন হিলিং এর ফ্যাক্টর বললাম তখন একটা কথা বলেছিলাম যে আপনি এক্সট্রা এফোর্ট দিতে যাবেন না, মুখস্থ করতে যাবেন না, কিন্তু আপনাকে লিওমায়োমা কি বিনাইন টিউমার কিনা, লিওমায়ো সার্কোমা কি, এটা আপনাকে পারতে হবে। হ্যামানজিওমা কি টিউমার, এনজিওসার্কোমা কি টিউমার, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? আপনি টিস্যু অফ অরিজিন ভুলে যান, কিন্তু কোনটা বিনাইন টিউমার কোনটা মেলিগন্যান্ট টিউমার এটা পরীক্ষা হলে চিনতে হবে ভাইয়া। আচ্ছা, অনেক কিছু দিয়েছি কিন্তু এগুলা লাগবে না, দেখবেন ডাইজেস্ট আমি অনেক কমিয়ে দেওয়া হয়েছে ভাই। অকুপেশনাল ক্যান্সার, অকুপেশনাল ক্যান্সার গুলোর নাম দেখে যাবেন। কেমিক্যাল কার্সিনোজেনের নাম লাগবে ভাই, অ্যালকালিটিং এজেন্ট কোনগুলা, এস্টাইলিটিং এজেন্ট কোনগুলা, ন্যাচারাল প্ল্যান্ট সোর্স থেকে কোনগুলা আসে ভাই, ঠিক আছে? এটা অঙ্কোজেনিক অর্গানিজম। এক্সাম নাইট টপিক যদি বলতে কিছু থাকে ওইটা হলো এক্সাম নাইট টপিক, বাট এক্সাম নাইট আমি চাই না এক্সামের আগের রাতে আপনারা কিছু পড়েন, আমি চাই এক্সামের আগের রাতে আপনারা সবাই কোয়েশ্চেন সলভ করেন, ঠিক আছে? নট অনলি মেডিকেল বাট অলসো জেনারেল, ঠিক আছে? অঙ্কোজেনিক ভাইরাস, অঙ্কোজেনিক প্যারাসাইট, অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এটা একটু পড়বেন। প্রি মেলিগন্যান্ট কন্ডিশন, এটা থেকে প্রিভিয়াসলি কোয়েশ্চেন এসেছে ভাইয়া, এই চারটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? প্রি মেলিগন্যান্ট কন্ডিশন প্রিভিয়াসলি কোয়েশ্চেন এসেছে। প্রি মেলিগন্যান্ট কন্ডিশনের নামগুলা পড়বেন ভাই। এটাও পড়বেন যে কোনগুলা প্রি মেলিগন্যান্ট কন্ডিশন না, এটাও পড়বেন। আর এটা লাগবে না, এটা লাগবে না। লোকালি মেলিগন্যান্ট টিউমারের নাম আমি বাসায় যে কার গলায় ফুলমালা দিব এই মেমোরি দিয়ে যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখলেও অন্যভাবে মনে রাখবেন, বাট লোকালি মেলিগন্যান্ট টিউমার নাম লাগবে ভাই। ভিতরের এই যে ভিতরে যে কথাগুলো আছে এগুলা লাগবে না, বাট নামগুলা লাগবে শুধু, এইগুলা লাগবে না। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম লাগবে শুধু এতটুক, যে জায়গাটা সার্কেল করে দিলাম শুধুমাত্র এতটুক জায়গা পড়বেন, শুধুমাত্র এতটুক জায়গা দেখবেন ভাই, ঠিক আছে? হরমোন সিক্রেটিং টিউমারের নাম, হরমোন ডিপেন্ডেন্ট টিউমারের নাম, ঠিক আছে? এটা আমি নিওপ্লাসিয়া ক্লাসে মনে হয় এটা আমি বলে দিয়েছিলাম যে মিনিও বিল্লি আমার পেট, এখানে অন্য মেমোনিক্স দিয়েছি, যার যেটা মেমোনিক্স পড়ে মনে মনে রাখতে পারেন ওটা পড়েন, অসুবিধা নাই, মনে রাখলেই হলো ভাইয়া, ঠিক আছে? গ্রেডিং স্টেজিং, গ্রেডিং থেকে এই লাইনটা শুধু পড়বেন, এই দুইটা জিনিস দেখি আমরা গ্রেডিং এ, হ্যাঁ? আর স্টেজিং থেকে দেখবেন হলো, হরমোন রিলেটেড যদি বলে তাহলে কোনটা বলবো? হ্যাঁ ভাই, হরমোন রিলেটেড হরমোন টিউমার, এই যে এটা এটা কি ভাই, ওই যে সেনসিটিভ? এই যে এটা ভাই, সিক্রেট না ভাই, ডিপেন্ডেন্ট যেটা, এটা হরমোন রিলেটেড। আচ্ছা, তো স্টেজিং এ আমরা এই তিনটা জিনিস দেখবো, আর গ্রেডিং এ আমরা এই দুইটা জিনিস দেখবো ভাই, ঠিক আছে? আচ্ছা, আর যেটা দেখবেন হলো নিওপ্লাসিয়া থেকে আরেকটা বক্স দেখবেন, ওটাই লাস্ট, এই যে এটা টিউমার মার্কের বক্সটা। আচ্ছা, এটা থেকে আপনাদের পরীক্ষায় যে কোশ্চেনটা এসেছে আমি বলে দিই, আমি দেখাচ্ছি কি কোশ্চেন এসেছে। আনসার ছিল দুইটা, এবং অনেকেই আনসার দুইটা দাগায় আসছে। আনসার আপনি দুইটা দাগাতে পারবেন না, আনসার আপনাকে একটাই দাগাতে হবে। কেন আমি বলে দিচ্ছি, কোশ্চেনটা একটু যাই, এই যে দেখেন কোশ্চেনটা, এই যে এটা, আপনি কোশ্চেনটা ভালো করে পড়েন, কোশ্চেনটা ভালো করে পড়ে আপনার যদি দুইটা দাগাতে ইচ্ছা করে তাহলে আপনি দুইটা দাগায় আসবেন, কিন্তু আনসার হলো এটা, ডি। আপনার কাছে মনে হতে পারে যে ভাই আনসার তো সিও মনে হচ্ছে, আনসার তো সিও মনে হচ্ছে, প্রশ্নের স্পেসিফিক ইন্টিজেন না ভাই, আনসার শুধু ডি দিবেন। তাহলে আমি হিলিং হেমোডাইনামিকে যেতে হবে, হিলিং হেমোডাইনামিকে দেখবেন আহ যে আপনাদের আসছে যে
মোস্ট পালমোনারি এম্বোলিজমের মোস্ট কমন সাইট অফ অরিজিন কোনটা? আমি কিন্তু আনসার দিয়ে রাখছি, দেখবেন যে ডিপ ভেইন অফ লেগ, মেজেন্টেরিক ভেইন থেকেও আসতে পারে পালমোনারি এম্বোলিজম, পোর্টাল ভেইন থেকেও আসতে পারে পালমোনারি এম্বোলিজম, কিন্তু মেজেন্টেরিক ভেইন থেকে আসবে 0.2%, আপনার পোর্টাল ভেইন থেকে আসবে 1.2%, আর ডিপ লেগ অফ ভেইন থেকে আসবে 90%। এখন একটা থেকে আসবে 90%, একটা থেকে আসবে 0.2%। আপনি এখন কোনটা আনসার দিবেন আপনার কাছে? কোনটা টিউমার মার্কার? পিএসএও টিউমার মার্কার, CA19-9 টিউমার মার্কার, কিন্তু কোশ্চেনে ক্লিন কাট বলে দিয়েছে হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ এ টিউমার মার্কার। আপনি একটা সিঙ্গেল আনসার করবেন, এখানে এখানে দুইটা আনসার করার প্রশ্নই আসে না। তো কোনটা টিউমার মার্কার আনসার করবেন এটা আপনি বুঝাই যাচ্ছে। আরেকটা জিনিস, হুইচ ওয়ান অফ দি ফলোইং কন্ডিশন ইজ নট প্রি ক্যান্সারাস, যে কোনটা প্রি ক্যান্সারাস কন্ডিশন না, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। ঠিক আছে ভাই। ফাইব্রোডেনোমার ফিচার, এটা নিওপ্লাসিয়ার কোয়েশ্চেন না, এটা আপনারা দেখে নিন। বেজাল সেল কার্সিনোমা, এটার আনসারটা ভুল দেওয়া আছে, এটা আনসারটা হবে বি ভাইয়া। ঠিক আছে, রেফারেন্স হলো, আমি রেফারেন্স বলে দিচ্ছি, ডেভিডসন 24তম এডিশন, পেজ নাম্বার 1083, দেখে নিন। ঠিক আছে, বাজারে যত বই আছে সবগুলাতে আনসার সি দেওয়া, আমাদের বইগুলোতে আনসার সি দেওয়া, কিন্তু পরীক্ষায় এটা আনসার হলো বি ভাইয়া। ঠিক আছে, বেজাল সেল কার্সিনোমা রেয়ারলি মেটাস্টেজ হয়, কিন্তু বেজাল সেল কার্সিনোমাতে আর্লি পেল ট্রান্সলুসেন্ট পেপিউল দেখা যায় ভাইয়া। ডেভিডসন লাস্ট যে এডিশন, 24তম এডিশন, ওইটার 1083 নাম্বার পেজে দেখবেন ক্লিন কাটে এই কথাটা লিখা আছে, ডার্মাটোলজি পোর্শনে। আপনার বই থেকেই তো ভাই কোয়েশ্চেন গুলা করা হয় ভাইয়া, বইয়ের হুবহু থেকে এটা লিখা আছে, আপনার আনসার এটাই ফলো রাখবেন ভাইয়া। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট নিওপ্লাসিয়া, দিস ইজ অল অ্যাবাউট প্যাথোলজি ভাইয়া। ঠিক আছে, এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ভাইয়া পালমোনারি এম্বোলিজমের স্লাইডটা একটু দেখাবেন, ওটা বইয়ে নাই। বইয়ে নাই? বইয়ে আছে, পরের বইয়ে পরের এডিশনে আছে, আপনি যে এডিশনটা নিয়েছেন ওটাতে নাই, পরে আরেকটা এডিশন বের হয়েছে তো আপু, এই কারণে। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা দেখানো হচ্ছে। পালমোনারি এম্বোলিজম ইজ দা অনলি এক্সাম্পল ইউ নিড টু নো অ্যাবাউট থ্রম্বোএম্বোলিজম। ঠিক আছে, থ্রম্বোএম্বোলিজমের একটা এক্সাম্পল যদি পরীক্ষা হলে মনে রাখেন আপু, সেটা হলো পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন? দিব্যশ্রী আপু একটা কোয়েশ্চেন করেছিলেন, কি জানি কোয়েশ্চেনটা করেছিলেন? ভাইয়া irreversible cell injury আর ইরিভার্সিবল সেল ইনজুরি এন্ড, শেষ করেন আপু। necrosis নেক্রোসিস, হ্যাঁ, জি। ইরিভার্সিবল সেল এই ইনজুরি এন্ড দুইটার নেক্রোসিস, হলমার্ক কি ছিল? ইরিভার্সিবল মেমব্রেন ড্যামেজ, নেক্রোসিস, নিউক্লিয়ার চেঞ্জ। বা এই শকের মনিটরিং, শকের ফ্লুইড ম্যানেজমেন্ট, এগুলো সার্জারিতেও দিয়েছি, এটা সার্জারি থেকেই দেখবেন। ঠিক আছে, আচ্ছা আপনি জানি কোনটা দেখতে চাচ্ছেন আপু? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন ভাইয়া? দুইটা অ্যান্সার যদি ট্রু মনে হয় তাহলে যেটা সিঙ্গেল বেস্ট মনে হবে ওইটাই দেবো না? আচ্ছা অবশ্যই ভাইয়া, অবশ্যই। ভাই রিভার্সেবল সেল ইনজুরি হলমার্ক কি বলেছিলেন? আচ্ছা ভাইয়া, সিলেবাস সলভ বুকস আর এনাফ ফর ডিপ্লোমা রেসিডেন্সি এক্সাম। আপনি আহ আপনি ওই যে একজন আপু একটু আগে জিজ্ঞেস করলেন না আমাকে, যে ভাইয়া স্পেশাল বিসিএস এর জন্য রেসিডেন্সির কোয়েশ্চেন সলভ করা লাগবে কিনা, আমি যেমন উনার আনসারটা না করলাম, ঠিক এখানেও আমি আপনার আবির ভাইকে আমাকে, আপনি আমার আনসার শুনে এখন উনি কষ্ট পেতে পারেন, বাট সিলেবাস সলভ বই দিয়ে আপনার ডিপ্লোমা রেসিডেন্সি কভার হবে না ভাইয়া। এখানে যতটুক না ততটুকুই দিয়েছি ভাইয়া। ঠিক আছে, এখানে তো আমি অ্যাপোপ্টোসিসের মেকানিজমই দেই নাই ভাই, অ্যাপোপ্টোসিসের মেকানিজম থেকে এখন পর্যন্ত রেসিডেন্সিতে কোশ্চেন এসেছে 3টা, আপনি ওটা না পড়ে পরীক্ষা হলে যেতে পারবেন ভাই? আমি তো এটা দেই নাই ভাই। আমি এম্বোলিজম দেখেন 1 পেজ দিয়েছি ভাই, 1 পেজ এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম থেকে একটা কোশ্চেন এসেছে, ফ্যাট এম্বোলিজম থেকে এখন পর্যন্ত রেসিডেন্সিতে 3টা কোশ্চেন এসেছে ভাই, তো পড়তে হবে ভাই। ঠিক আছে, ওই কথায় না যাই। ভাইয়া কি বলতে চাচ্ছিলেন বলেন? ভাইয়া রিভার্সেবল সেল ইনজুরির হলমার্ক? রিভার্সিবল সেল ইনজুরির হলমার্ক আপু, এটা আপু এভাবে ক্লিন কাট বইয়ে লেখা নাই, বাট আপনার যদি পরীক্ষা চলে আসে আপনার আনসার হবে সেলুলার সোয়েলিং। আচ্ছা, আচ্ছা আরেকজন কি কোশ্চেন করেছেন আমি ঠিক খেয়াল করতে পারি নাই। ভাই ডাইজেস্ট পরে কি পাস সম্ভব, ওর মনে রাখা সম্ভব? মনে রাখা কোনো কিছু পড়ি সম্ভব না, আপনি কম্পিউটার না, আপনি ভুলবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আর পাস সম্ভব কিনা, হ্যাঁ পাস সম্ভব। ঠিক আছে, পাস সম্ভব দেখে ভাইয়া ডাইজেস্ট বইটা বের করা হয়েছে ভাই। হ্যাঁ বলেন। ভাইয়া নাম্বার অনুযায়ী মানে প্যাথোলজিতে যে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে এই অনুযায়ী হচ্ছে আমি প্যাথোলজিতে কয়দিন টাইম দিব? কয়দিন টাইম দিবেন প্যাথোলজিতে?
কয়দিন হ্যাঁ টাইম মানে দিতে চান? ইচ্ছা করলে আরো বেশি পড়া যায়, মানে ভাইয়া ইচ্ছা অনেক করলে আরো টপিক। বেশি পড়া যায়, পড়েন, অসুবিধা নেই তো। আচ্ছা, আহ আপু, প্যাথোলজি আপনি হয়তোবা আপনি বাংলায় যখন দেখবেন আধুনিক মধ্যযুগ, ওইটা তো 5 নাম্বার, আপনার প্যাথোলজি তো 5 নাম্বার, কিন্তু প্যাথোলজি যদি যে জিনিসগুলো দাগায় দেওয়া হয়েছে এটা পড়লে আপনি 4 আউট অফ 5 পাবেন। আরেকটা কোশ্চেন পারতে হলে আপনার বেসিক লাগবে, রেসিডুয়াল লাগবে, ওইটা রেসিডুয়াল দিয়ে পারবেন। ওইটা হয়তোবা অনেকেই পারবে, কিন্তু বাকিটা আপনার পড়ে পারতে হবে। তো প্যাথোলজিতে যে, যেমন সহজ একটা কথা বলি আপু, 39-এ আপনি বলেন প্যাথোলজি থেকে আপনি যদি সিলেবাস দেখেন 25 মার্ক, সিলেবাসে মার্ক ডিস্ট্রিবিউশন ছিল 25, 42-তে যদি আপনি মার্ক ডিস্ট্রিবিউশন দেখেন 25, আপনি 42 আজকে কোয়েশ্চেনটা নিয়ে বসেন, 100টা কোয়েশ্চেন নিয়ে বসেন, দেখেন না প্যাথোলজি থেকে 25টা কোয়েশ্চেন এসেছে কিনা, জেনারেল প্যাথোলজি, সিস্টেম প্যাথোলজি, আরো যা যা আছে দেখেন না 25 আসছে কিনা। 12টা আসে নাই আপু, 12টা কোয়েশ্চেনও আসে নাই, কিন্তু ওরা মার্ক ডিস্ট্রিবিউশন লিখে রাখছে 25। মার্ক ডিস্ট্রিবিউশন ফলো করা হয় না, না 39-এ ফলো করা হয়েছে, না 42-তে ফলো করা হয়েছে। তাহলে এই যে প্যাথোলজি 25 বলেছে, এসেছে মাত্র 10টা কোয়েশ্চেন, তাহলে বাকি নাম্বারটা কোথায় গেল? বাকি সব এসেছিল ভাই মেডিসিনে। 39, 42 সবগুলা, এই দুইটাতে ভাই আপনার ফ্যাকাল্টির কোয়েশ্চেন বেশি এসেছে, মেডিসিন ফ্যাকাল্টির কোয়েশ্চেন। এখন কিন্তু আপনার সেই মেডিসিন ফ্যাকাল্টির কোয়েশ্চেনটা ভাগ হয়ে গেছে সার্জারি গাইনিতে, ঠিক আছে? তো মেডিসিন সার্জারি গাইনি মিলে 50 মার্ক আসবে, ওই জায়গায় কোয়েশ্চেন নাম্বারটা বেশি দিবেন। কিন্তু আপনি আরো অনেক কিছুতে 5 মার্ক আছে, জেনারেল সাবজেক্টের অনেক কিছুতে 5 মার্ক আছে। কিন্তু প্যাথোলজি এমন একটা টপিক, মাইক্রোবায়োলজি এমন একটা টপিক, ফার্মাকোলজি এমন একটা টপিক, আপনি যদি এখানে এফোর্ট দেন, এখানে 15তে আপনি 12 থেকে 13 আপনি তুলতে পারবেন। সুতরাং এই জায়গাগুলোতে যেগুলো পড়লে পারবেন, এই জায়গাগুলোতে একটু বেশি সময় দিলে ক্ষতি হবে না। ইন্ট্রাভাস্কুলার মাস্ক হলমার্ক বুঝি নাই আপু বা ভাইয়া, ভাইয়া কে কোশ্চেন করছেন বুঝি নাই। ভাইয়া ক্রনিক কনজেশন থেকে কি বলছিলেন একটু আরেকবার বলবেন? ক্রনিক কনজেশনের এক্সাম্পল গুলো পড়বেন, ক্রনিক কনজেশনের এক্সাম্পল গুলো পড়বেন। হ্যাঁ আপু বলেন। ভাইয়া ইরিভার্সিবল সেল ইনজুরি আর নেক্রোসিসের হলমার্কটা জানতে চেয়েছিলাম। আচ্ছা, অ্যাপোপ্টোসিসে যেরকম ক্রোমাটিন কন্ডেন্সেশন ইরিভার্সিবল বললেন সেল না। ইনজুরির হলমার্ক হলো মেমব্রেন ড্যামেজ, নেক্রোসিসের হলমার্ক হলো নিউক্লিয়ার চেঞ্জ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, একজন আমাকে কোশ্চেন করেছেন, বাট আমি কোশ্চেনের মিনিংটা বুঝতে পারছি না। ইন্ট্রাভাস্কুলার মাস হলমার্ক মানে কি, আমি আসলে বুঝতেছি না। মানে সবগুলো হলমার্ক যদি আরেকবার একটু কাইন্ডলি বারবার বলছেন, তারপর আরেকবার যদি একটু বলতেন। ইরিভার্সিবল সেল ইনজুরি হলমার্ক, মেমব্রেন ড্যামেজ, নেক্রোসিস, নিউক্লিয়ার চেঞ্জ, অ্যাপোপ্টোসিস হলো ক্রোমাটিন কন্ডেনসেশন, acute inflammation, increased vascular permeability, chronic inflammation, tissue destruction, granulomatous inflammation, epithelial cell। আর কোনো হলমার্ক আমি বলি নাই আজকে ক্লাসে। স্পেশাল প্যাথোলজি ফর সাম ডিজিজ, এই টপিক থেকে কি পড়তে হবে? এই টপিকটাই পড়তে হবে না, এই টপিকে যে 20-25 পেজ আছে এটা পড়তে হবে না ভাই, এগুলা কি পড়া লাগবে না। দেখেন ভাই, আপনার, আমি তো আগেই বলেছি ভাই, আপনার যখন 39 বিসিএস এ 25 মার্ক ছিল, প্যাথোলজির যে সিলেবাস ছিল 42 বিসিএস এ ওই সিলেবাস, এখন ওই 25 মার্ক থেকে আপনার পরীক্ষা বলতেছে 5 মার্ক আসবে, সিলেবাস একই রাখছে। স্পেশাল প্যাথোলজি থেকে 39 বিসিএস 42 বিসিএস ও কোশ্চেন আসে নাই, আপনারও আসবে না, ঠিক আছে? বাট ওই স্পেশাল প্যাথোলজিতে কি বলছে? টিউবারকুলোসিস বলছে, মেনিনজাইটিস বলছে। আপনি যখন এই মেডিসিন পড়বেন ওখানে মেনিনজাইটিস পড়বেন, কিন্তু আপনারা কি করেন? মাইক্রোবায়োলজি থেকে মেনিনজাইটিসের পজিটিভ অর্গানিজম পড়েন, স্পেশাল প্যাথোলজি থেকে মেনিনজাইটিসের প্যাথোফিজিওলজি পড়েন, আর মেডিসিন থেকে মেনিনজাইটিসের ক্লিনিক্যাল ফিচার আর ট্রিটমেন্ট পড়েন। এটা না করে যখন মেনিনজাইটিস পড়বেন পুরোটা একবারে পড়ে ফেলবেন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ট্রিটমেন্ট, ক্লিনিক্যাল ফিচার একবারে পড়ে ফেলবেন, যেটাই পড়বেন তখন একবারে পড়বেন।